আমার নাম জাহিদ। আমার দাদার বাড়ি সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার একটি ছোট্ট গ্রামে। আমার ছোটবেলা সেখানেই কেটেছে। বর্তমানে আমি ক্লাস 10-এ পড়ি। তো কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে আসি। ঘটনাটি ঘটে আমার বড় চাচার মেয়ের সঙ্গে, যাকে আমি আদর করে মিষ্টি আপু বলে ডাকি। খুব সম্ভবত আমি তখন ক্লাস 3-তে পড়তাম। বছরের মাঝামাঝি কোনো এক বিকেলে খেলাধুলা করে বাড়ি ফিরতেই দেখি আমাদের বাড়িতে আশেপাশের অনেক মানুষের ভিড়। আমি একটু অবাক হই বটে, তবে মনে মনে অনেক খুশিও হই। ভেবেছিলাম মনে হয় বাড়িতে কোনো গেস্ট এসেছেন, কিন্তু না। বাড়িতে ঢুকেই দেখি আমার মিষ্টি আপু স্কুল থেকে ফেরার পর থেকেই কেমন একটা অস্বাভাবিক আচরণ করছে আর মুখ থেকে অনবরত লালা পড়ছে। এটা দেখে আমি ভয় পেয়ে যাই। নিজের মেয়ের এমন অবস্থা দেখে আমার বড় চাচি ঘরের এক কোণে বসে হাউমাউ করে কান্না করছিলেন। মিষ্টি আপু তখন কিরকম একটা বিদঘুটে আওয়াজ করে বিড়বিড় করে কিসব যেন বলছিল। সে বারবার দৌড় দিয়ে বাড়ির বাইরে বের হওয়ার চেষ্টা করছিল। আমার বাবা চাচা সহ সেখানে উপস্থিত থাকা অনেকেই তখন আপুকে জোর করে ধরে আটকে রেখেছিলেন। অবস্থা বেগতিক দেখে আমাদের গ্রামের বড় একজন হুজুরকে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে বলে রাখা ভালো যে আমাদের বাড়ির ঠিক পেছনে বড় গোরস্থান আছে, তারপরে বড় একটা পুকুর, আর আমাদের বাড়িটা হাওরের একদম কাছে থাকায় সেখানকার রাস্তাঘাট এতটা উন্নত ছিল না, যার ফলে ঝোপঝাড়ের পাশ দিয়ে যাওয়া আসা করতে হতো। হুজুরের খোঁজে তার বাড়িতে গেলে জানা যায় হুজুর জরুরি কাজে অন্য আরেক জায়গায় গেছেন। কাল ফজরের পর আমাদের বাড়িতে আসবেন। এদিকে মিষ্টি আপুর অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছিল। সে শুধু প্রলাপ বকছিল আর দরজা ভেঙে বাইরে যাওয়ার চেষ্টা করছিল। কোনো উপায় না পেয়ে বাড়ির সামনের মসজিদের ইমাম সাহেবকে আনা হয়। তিনি আপুর এরকম অবস্থা দেখে দোয়া দরুদ পড়ে একটা মাটির হাঁড়িতে রাখা পানিতে ফু দিয়ে ওর চোখে মুখে ছিটিয়ে দেন। এরপর আপুর অবস্থার খানিকটা উন্নতি হয়। সে তখন আমাদের সাথে স্বাভাবিকভাবেই কথা বলছিল। মনে হচ্ছিল যেন তার কিছুই হয়নি। আপুকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি এর উত্তরে কিছুই বলতে পারলেন না। এরপর ইমাম সাহেবকে আপুর অস্বাভাবিক আচরণের কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন আপুর ওপর নাকি দুটি পেতনি ভর করেছে আর তারা আপুকে তাদের সাথে করে নিয়ে যেতে চায়। ইমাম সাহেব আরও বলেন আপুকে যেন চোখে চোখে রাখা হয়। ঘটনাটা এখানে শেষ হতে পারত, কিন্তু এরপরেই আপুর সঙ্গে ঘটে আরও একটি ভয়ঙ্কর ঘটনা। রাত্রে খাওয়া দাওয়ার পর মিষ্টি আপুকে খাওয়ার জন্য ডাকা হলে তার কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। সবাই তার রুমে গিয়ে দেখে সেখানে তিনি নেই, বরং তার বিছানায় পড়ে আছে একটা মরা মুরগি। মুরগিটির অর্ধেক অংশে দাঁত আর নখের আঁচড় কাটা। এটা দেখে বাড়ির সবাই ভয় পেয়ে যায়। সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজার পর মিষ্টি আপুকে পাওয়া যায় বাড়ির পেছনের একটা কবরের পাশে। সবচেয়ে অবাক করা বিষয় হলো তিনি তখন ওই কবরের পাশে বসে একটা বড় সাপের সাথে বিড়বিড় করে কিসব কথা বলছিলেন। এটা দেখার পর সবাই ভয় পেয়ে যায় এবং তাকে স্বাভাবিক করার জন্য ইমাম সাহেবের দেওয়া সেই মাটির হাঁড়ি থেকে কিছুটা পানি নিয়ে সঙ্গে সঙ্গে তার মুখে ছেটানো হয়। এরপর মিষ্টি আপু অজ্ঞান হয়ে যায়। তাকে ধরাধরি করে ঘরে নিয়ে আসা হয়। তারপর সারা রাত আধো ঘুম আধো জাগরণে আপুর পাশে বসে সবাই পার করে দিই। সকালে ফজরের পর বড় হুজুর আসলে তাকে সব ঘটনা খুলে বলা হয়। তিনি আপুকে দেখেই চমকে ওঠেন এবং দরুদ পাঠ করে ঘুমন্ত অবস্থায় আপুর শরীরে ফু দেন। পরে তিনি বলেন আপুর উপর নাকি দুটি পেতনি আর একটা জিন ভর করেছে। তিনি আরও বলেন আপু যখন স্কুল থেকে ফিরছিল তখন আপু ভুলবশত একটা সাপের লেজে পা রাখে। পরে সাপটির দিকে নজর গেলে সে ছিটকে পড়ে যায় এবং তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য শর্টকাট পথ বেছে নেয়। আগেই বলেছি আমাদের বাড়িতে আসতে হলে ঝোপঝাড়ের পাশ দিয়ে আসতে হয়। আপু শর্টকাট পথ দিয়ে আসার সময় একটা প্রকাণ্ড চালতা গাছের নিচ দিয়ে আসেন, আর ওই চালতা গাছে নাকি দুটি পেতনি বাস করত। আপুর চুল ছাড়া দেখে ওরা তার উপর ভর করে, আর ওই সাপটা আসলে একটা জিন ছিল। তার উপর পা রাখায় সে রেগে যায় এবং আপুর ওপর চেপে বসে। আর রাতে আপুর বিছানায় যে মরা মুরগি ছিল সেটা ওই পেতনিদের খাবার ছিল, এবং কবরের পাশে যে সাপ ছিল ওটা ছিল সেই জিন। সব শোনার পর বাড়ির সবাই ভয় পেয়ে যায়।
এরপর আমার বাবা হুজুরকে বলেন যেন মিষ্টি আপুর ওপর ভর করা জিন আর পেতনিদের তিনি তাড়িয়ে দেন। হুজুর আমাদেরকে আশ্বাস দিয়ে বলেন এই জিন আর পেতনিদের তাড়ানোর জন্য তাকে ধ্যানে বসতে হবে। তিনি কিছু চাল আর ধানের ব্যবস্থাও করতে বলেন। পরে তিনি ধ্যানে বসেন এবং তার সামনে ধান, চাল, ঘুমন্ত মিষ্টি আপুকে এনে রাখা হয়। ধ্যানের একটা সময় হুজুর চোখ বন্ধ করে জোরে শব্দ করে আরবিতে কি সব পড়লেন। এমন সময় হঠাৎ মনে হলো মিষ্টি আপুর শরীর থেকে একটা শীতল ঝড়ো হাওয়া হুজুরের সামনে রাখা ধান আর চালের বাটি ফেলে দিয়ে চলে গেল, আর সেই সঙ্গে একটা ভ্যাপসা গন্ধ নাকে লাগলো। এরপর হুজুর একটু মুচকি হেসে চোখ খুলে বললেন, চিন্তার কোনো কারণ নেই, আমি জিন আর দুষ্টু পেতনিদের তাড়িয়ে দিয়েছি। তিনি বললেন মিষ্টি আপু যখনই বাইরে যাবে তখন যেন মাথা ওড়না বা হিজাব দিয়ে ঢেকে যায়। এরপর তিনি আপুর গলায় একটা তাবিজ পরিয়ে দেন এবং তার সামনে পড়ে থাকা ধান আর চালের খানিকটা করে হাতে নিয়ে তাতে ফু দিয়ে আপুর উপর ছুঁড়ে মারেন। তৎক্ষণাৎ আপু উঠে বসেন এবং স্বাভাবিকভাবেই আমাদের সাথে কথা বলেন। এই ঘটনার পর থেকে আপু বাইরে গেলে মাথায় হিজাব দিয়ে যান। এরপর থেকে আপুর সাথে আর খারাপ কিছু ঘটেনি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাসেল ভাই। এখন যে ঘটনাটি রাসেল ভাই আমি শেয়ার করব, যে আমাকে এই ঘটনাটি দিয়েছে সে আমার ফার্মগেট ব্রাঞ্চের স্টুডেন্ট। ওর নামও রাসেল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সায়েন্স থেকে লেখাপড়া করেছে। তো ওর বাড়ি হচ্ছে রাসেল ভাই টাঙ্গাইল। ও টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার দড়িচন্দ্রবাড়ি গ্রাম এবং ওর বাড়ির পাশেরই এই ঘটনাটা। তো রাসেল ভাই ঘটনাটি ঘটে হচ্ছে 2005 সালে। ওই গ্রামে সুলতান নামক একজন ব্যক্তি ছিলেন। উনি থাকতেন সৌদি আরবে। তো সৌদি আরবে উনি বেসিক্যালি যে কনস্ট্রাকশনের কাজটা করতেন আর কি, ওখানে লেবার হিসেবে কাজ করতেন। তো ওখানে হঠাৎ একদিন খবর আসে যে সুলতান অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তো মারা যাওয়ার কারণটা যখন অনুসন্ধান করা হয় তখন বোঝা যায় যে ওই কনস্ট্রাকশন একটা নতুন একটা বিল্ডিং এর কাজ মাত্র শুরু হয়েছে একটা জায়গায়। যখন ওখানে গর্ত করা হয়েছিল, মানে এই মেশিন দিয়ে যখন গর্ত করা হয় তখন উনি ওই গর্তের মধ্যে নেমেছিল। ওই যে আপনার গর্তের মধ্যে নেমে ওই যে বিভিন্ন রড গুলো জয়েন্ট করায় না, মানে তার দিয়ে বেঁধে বেঁধে ওই কাজটা উনি করছিলেন। তো ওই গর্তটা ছিল অনেক উপরে, মানে গর্তটা গভীর ছিল এবং উপরে যখন গর্ত করা হয়েছে আশেপাশে কিছু পাথর টাথর ছিল আর কি। আচ্ছা। তো হঠাৎ করে কোনো কারণ ছাড়াই একটা পাথর নাকি গড়িয়ে এসে, মানে হয়তো ওখান থেকে গড়িয়ে আসার কথাও না, গড়িয়ে এসে একদম সরাসরি নিচে সুলতানের মাথার উপরে পড়ে এবং উনি মানে স্পট ডেড হয়ে যায়। আসলে ভাই যখন অত মানে উঁচু থেকে এবং এত ভারী একটা পাথর ওনার মাথার উপর পড়েছে, স্বাভাবিকভাবে মাথার যে কি অবস্থা হতে পারে এটা তো আমরা কল্পনাই করতে পারছি। রাসেল ভাই ওনার লাশ 3 থেকে 4 মাস পর বাংলাদেশে আসে। বাংলাদেশে আসার পর এখন যখন আসে তার গ্রামের বাড়িতে, ওই দড়িচন্দ্রবাড়ি গ্রামে আসার পরে সবাই মোটামুটি মানে জানাজা পড়ে দ্রুত কবর দিতে হবে, কারণ সে মনে করেন যে ইসের থেকে আপনার শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আবার টাঙ্গাইল পর্যন্ত লাশ নিয়ে আসা এটা দীর্ঘ সময়ের ব্যাপার, কারণ ওই সময় ফ্রোজেন ছিল, তারপর এখানে নিয়ে আসা লাশটায় পচন ধরে যেতে পারে, এই জন্য দ্রুত সেটা দাফন কাফনের ব্যবস্থা করতে। সবাই বলেছিল যে এটা যেন কফিন সহকারেই দাফন করা হয়, কিন্তু এখন পরিবারের সদস্যদের একটা হয় যে আমরা শেষ দেখা দেখব। সবাই বলে যে আসলে মাথার অবস্থা এমন হয়ে গেছে যেটা আসলে দেখার উপযোগী নাই, বলে না তাও দেখব, কারণ মনের একটা ব্যাপার তো আছেই, যে একটা হৃদয়ের একটা আকুতি সন্তুষ্টির একটা ব্যাপার আছে। সবার নিষেধ সত্ত্বেও পরিবারের মানে লোকদের মানে পীড়াপিড়িতে শেষ পর্যন্ত কফিনটা রাসেল ভাই খোলা হয়। খোলার পর যখন রাসেল ভাই মাথাটা করা হয় তখন মানে যারা দেখেছে সবাই ভয় পেয়ে গেছে। তো অলমোস্ট মাথা আসলে ছিলই না, মানে এত ভারী পাথর পড়ার পর ছিলই না। তো যাই হোক রাসেল ভাই ওনার কবর দেয়া হয়, ওই দড়িচন্দ্রবাড়ি গ্রামে ওনার কবর দেয়া হয়। তো কবর দেওয়ার মোটামুটি 3 থেকে 4 দিন পর থেকে শুরু হয় রাসেল ভাই ঘটনা। আচ্ছা। প্রথম ঘটনাটি ঘটে ওই সুলতানের বাবার সাথে। উনি রাতের বেলা এশার নামাজ পড়ে ফিরছিলেন। তো এশার নামাজ পড়ে ফেরার সময় মসজিদ থেকে ওই সুলতানদের যে বাড়ির মাঝখানে যে কবরস্থানটি রয়েছে সেই কবরস্থানে সুলতানকে দাফন করা হয়েছিল। তো ওনার বাবা রাতে একা একাই হেঁটে হেঁটে আসছিলেন। হঠাৎ করে ওনার মনে হলো কে যেন রাস্তার পাশ থেকে ওনাকে ঢিল মারছে। তো
তো উনি চিন্তা করছে এত রাতের বেলায় ঢিল মারে কে। তো উনি খুব বিরক্ত হয়েছেন প্রথম দিকে। আচ্ছা, যে এইরকম দুষ্টামি, আমি একটা মুরব্বী মানুষ, রাতের বেলা এই ধরনের দুষ্টামি করার কোনো মানে হয়? তখন উনি রাগ করে বলেন, এই কে ঢিল মারে কে? তখন দেখে যে ওই একটা গাছের পাশে, রাস্তার ওই পাশে কবরস্থানটা, কবরস্থানটা যে পাশে, একটা গাছের পাশে একটা লম্বা ছায়া মূর্তি দেখা যাচ্ছে। তো উনি স্পষ্ট বুঝতে পারছেন ছায়া মূর্তিটাই ঢিল মেরেছে। তো উনি খুব রাগ করেন, রাগ হয় ওনার যে কে এই দুষ্টামি করছে, একটু দেখে আসি। আচ্ছা, তখন গ্রামের চিন্তা করে, গ্রামে তো অনেক লম্বা লম্বা ছেলে পেলে আছে আর কি, মনে হয় এই দুষ্টামিটা শুরু করেছে আর কি। কারণ ওই ছেলে পেলের দুষ্টামি করলে গ্রামের মুরব্বীরা অনেক সময় সালিশ টালিশ ডেকে তাদেরকে একটু সাহায্য করেন, তো মনে করছে রাতের বেলা হয়তো বা এই আমাকে ইচ্ছা করে বিরক্ত করছে আর কি। তো উনি রাসেল ভাই কাছে যান সাহস করে, কে? উনি গিয়ে দেখেন রাসেল ভাই ওই লম্বা যে ব্যক্তিটা, ওটা আর কেউ নয়, তার ছেলে সুলতান। উনি ওটা দেখেই তো ওইখানে সেন্সলেস হয়ে গেছেন। এখন যখন এশার নামাজ পরে যখন আরো কিছু লোক আরেকটু দেরিতে আসছেন, তখন দেখে কি ব্যাপার, রাস্তার ওই পাশে সাদা পাঞ্জাবি পরা কিছু একটা পড়ে আছে মনে হয়, কাছে গিয়ে দেখে সুলতানের বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন তারা সবাই ধরাধরি করে নিয়ে আসেন। নিয়ে আসার পরে, বাড়িতে আসার পরে যখন বলা হয় যে কি হয়েছিল, উনি সবাইকে খুলে বলেন যে আমি তো এই সুলতানকে দেখেছি, যে এই অবস্থা। এখন বলছে আপনি হয়তো মনের ভুল টুল দেখতে পারেন, সবাই এইরকম বিষয়টাই বলেছে আর কি। রাসেল ভাই এর পরের দিন যে ঘটনাটা হয় সেটা হলো, ওই গ্রামের ওখান থেকে কিছু লোকজন থাকে না, অনেক দূরে কাজ করে, তো ওই সাইকেল চালিয়ে যায়, সাইকেল চালিয়ে আসে। তো তেমনই একজন ব্যক্তি রাতের বেলা এসে নামাজের পরে 10টা সাড়ে 10টার দিকে, কারণ গ্রামে তো 10:30 মানে অনেক রাত আর কি। তো উনি সাইকেল চালিয়ে আসছিলেন, হঠাৎ একটা রানিং সাইকেল হঠাৎ করে থেমে যায়। একটা রানিং সাইকেল হঠাৎ মনে হচ্ছে কে যেন খপ করে ধরে ফেলছে সাইকেলটা, এবং এই গতি জড়তার কারণে উনি সাইকেল থেকে সাইকেল জায়গায় আছে, কিন্তু উনি 10-15 হাত দূরে ছিটকে পড়ে যান। ছিটকে পড়ে গিয়ে ওনার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত লাগে, এবং উনি ছিটকে পড়ে যাওয়ার পরে যখন উঠে দাঁড়িয়েছেন, দেখেন সাইকেলের পাশে একটা লম্বা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তো উনি আর ওই ছায়ামূর্তিটাকে এইটা আর উনি অ্যানালাইসিস করতে চান নাই, উনি তো পরিমরি করে দৌড়, চিৎকার করতে করতে। এখন রাসেল ভাই যখন দ্বিতীয়বার এই ঘটনাটি ঘটে, তখন গ্রামবাসী চিন্তা করলো যে এটাও হয়তোবা তার মনের ভুল, বা অন্য কারণে হয়তোবা রাতের বেলা রাস্তায়, যেহেতু মাটির রাস্তা, কোনো কারণে হয়তোবা কোনো একটা জায়গায় উঁচু থাকতে পারে, সাইকেলটা হঠাৎ করে থেমে গেছে, পড়ে গেছে, এটা হতেই পারে, এরকমই সবাই চিন্তা করেছে। এবং তাকে সান্ত্বনা দিচ্ছে, যে বলে যে আমি এরকম ছায়ামূর্তি দেখেছি ও কবরস্থানে গেছে, কেউ সহজে বিশ্বাস করে না। থার্ড ঘটনা রাসেল ভাই, তখন এবার সাইকেল না, এবার মোটর সাইকেল। প্রায় ওই মাটির রাস্তাতেই, গতিটা স্বভাবত স্লো থাকে, কিন্তু মাটির রাস্তাটা আসলে সমান ছিল, কিন্তু বেশ প্লেন রাস্তা ছিল মাটির রাস্তাটা। তো একটা মোটর সাইকেল আসতেছিল রাতের বেলা, এটাও রাসেল ভাই রাত 11টা থেকে 12টার মধ্যে এরকম একটা সময়। তো রাসেল ভাই যখন ওই কবরস্থানটা ঠিক পার হয়েছে, তখন ওটাও একই ঘটনা, হঠাৎ করে মনে হচ্ছে এই গতির মোটরসাইকেলকে হঠাৎ করে কে যেন খপ করে চেপে ধরেছে। আচ্ছা, এবং মোটরসাইকেলে 2জন ব্যক্তি ছিল, 2জন ব্যক্তি দেখেছে সামনে একটা ছায়ামূর্তি, এবং যখনই ছায়ামূর্তি দেখেছে তখনই কিন্তু রাসেল ভাই হঠাৎ করে মোটরসাইকেলটা থেমে গেছে, এবং ওরা 2জনই সাইকেল থেকে মোটরসাইকেল থেকে পড়ে যান। পড়ে যাওয়ার পরে তাদেরও শরীরে হয়, খুব তারা আহত হন আর কি। এখানে রাসেল ভাই একটা বিষয় বলে রাখা ভালো, সেটা হলো যখন রাসেল ভাই ওই যে মোটরসাইকেল আঘাতটা লেগেছে, হঠাৎ করে থেমে গেছে, যখন পরবর্তীতে মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, মোটরসাইকেলের চাকাটা মনে হচ্ছে বাংলা 4 এবং ইংরেজি 8 লিখলে যেমন হয় ঠিক তেমন হয়ে গেছে। এত জোরে আঘাত লেগেছে যে আমরা অনেক সময় দেখি না যে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে বাইসাইকেল বা রিক্সা এরকম কিন্তু বেশি আঘাত লাগলে এরকম ইংরেজি 4 বাংলা 4 বা ইংরেজি 8 মতো হয়ে যায়, কিন্তু খেয়াল করবেন আপনারা, লিসেনাররা হয়তো এই বিষয়টা বুঝতে পারবেন আর কি। তোমার আসলে একটা ফাঁকা জায়গায় তারা চিন্তা করলো এই জায়গায় এরকম কোনো বাধা নাই, কিচ্ছু নাই, এত জোরে আঘাতটা লাগলো কিসে? তখন রাসেল ভাই বুঝতে পারে যে আসলে এটা আর কিছুই না, ওই যে একটা ছায়ামূর্তি। এবং যেহেতু সুলতানের বাবা প্রথম সাহস করে দেখেছিল ওই ছায়ামূর্তিটা সুলতানের ছায়ামূর্তি, তখন তারা সবাই বুঝতে পারে যে এখন এই রাস্তাটা খুবই মারাত্মক, এদিকে রাত্রেবেলা এইভাবে আর হাঁটা যাবে না। রাসেল ভাই
এখন এটা সমাধান কি? এরকম দেখা যায় রাতের বেলা কেউ মানে কিছু দেখুক আর না দেখুক, ক্ষতি হোক না হোক, গভীর রাতে হেঁটে গেলেই ওই গোরস্থানের পাশে একটা ছায়ামূর্তি তারা দেখতো। এতে করে একটা উপকার হয় রাসেল ভাই গ্রামে, সেটা হলো গ্রামে প্রচুর চুরি ডাকাতি হতো, বিশেষ করে রাতের বেলা। ওই যে কারো কাঁঠাল চুরি, কারো কলার কাঁদি চুরি, কারো মুরগি চুরি, এই চোর সম্প্রদায়ের আনাগোনা একদম বন্ধ হয়ে যায়, এই একটা উপকার হয়। এবং সেই সাথে ওই গ্রামে লোকজনের রাতের বেলা রাসেল ভাই বেরোতে পারতো না। তখন এই সমাধানের জন্য একজন আলেমের শরণাপন্ন হওয়া হয়। তো আলেম বহু চিন্তা ভাবনা করে উনি বলেন যে আসলে সুলতানের লাশটা যখন এখানে আসছে, তখন ঠিক যেই প্রক্রিয়াতে তাকে মানে দাফন কাফন করার কথা ছিল, এমনকি জানাজাটাও তার ঠিকঠাক মতো হয় নাই। যিনি জানাজা পড়িয়েছেন উনি জানাজার ভালো করে পড়ানোর নিয়মই জানেন না, অথচ এই লোককে দিয়ে জানাজা পড়ানো হয়েছে। তখন এখন সমাধান কি? কবর তো হয়ে গেছে। তখন বলেছে সমাধান হচ্ছে যে আপনারা সবাই মিলে একটা গায়েবানা জানাজা পড়েতেন, সে তো জানাজা তো হয়েই গেছে, একবার খবর হয়ে গেছে, আপনারা সবাই মিলে একজন ভালো আলেমকে ডেকে নিয়ে গায়েবানা জানাজা পড়িয়ে দেন। তখন রাসেল ভাই ওই একজন ভালো আলেমকে নিয়ে এসে তখন সুলতানের রুহের উদ্দেশ্যে নতুন করে একটা গায়েবানা জানাজা পড়ানো হয়। আচ্ছা, এরপর থেকে রাসেল ভাই এই 2005 সালের পর থেকে এখন পর্যন্ত ওই ধরনের কোনো ঘটনা মানে সুলতান কেন্দ্রিক ওইখানে এমনি টুকিটাকি ঘটনা এমনিতেও ঘটতেই পারে গ্রামে, বাট ওই যে ঘটনাটা শুরু হয়েছিল ওটা কিন্তু রাসেল ভাই স্টিল নাও এখন পর্যন্ত আর ঘটেনি আর কি। এটাই ছিল রাসেল ভাই। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। ধন্যবাদ রাসেল ভাই আমাকে পুনরায় ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে রিপন, আমি এসেছি লালমিয়ার থেকে। রাসেল ভাই, এখন যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আজ থেকে প্রায় 15 বছর আগের একটা ঘটনা। তো ঘটনাটা আমার কাছে শেয়ার করেছেন, তার নাম হলো জহির। আর জহির ভাইয়ের বাড়ি হচ্ছে দিনাজপুর জেলার কাহারোল উপজেলায়। তো রাসেল ভাই, আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা ঘটেছিল বছর 15 আগে। তো জহির ভাই তার বড় চাচার কাছ থেকে এই ঘটনাটা শুনেছেন। ওনার বড় চাচা গ্রামের মাতব্বর গোছের মানুষ, ওনাকে অনেক কিছুই আসলে এলাকার সমাধান করতে হয়। তো জহির ভাইয়ের চাচার প্রতিবেশী ছিলেন হচ্ছে মোখলেস মিয়া। মোখলেস মিয়ার সাজানো গোছানো সংসার ছিল, কিন্তু হঠাৎ করে ওনার বাড়িতে বিচিত্র সব কাণ্ড কারখানা ঘটতে শুরু করে। কোনো কারণ ছাড়াই বাড়ির হাঁস মুরগি প্রতিদিন একটা একটা করে মরতে শুরু করে। মরা মুরগিগুলোর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু মনে হতো যে যেন শরীর থেকে কেউ সব রক্ত শুষে নিয়েছে সেই হাঁস মুরগিগুলোর। তো এরপরে দেখা দেয় আরও অদ্ভুত সমস্যা। মোখলেস মিয়ার বউ যখন চুলায় ভাত বসাতেন, কিছুক্ষণ পর হাঁড়ি খুলে দেখতেন ভাতের ভিতরে ছোট ছোট পাথরের টুকরো আর মানুষের নখ পড়ে আছে। তো প্রথম তারা ভেবেছিল গ্রামের কেউ হয়তো শত্রুতা করে এগুলো করতেছে, হয়তোবা ভাত বসায় দিয়ে যখন তিনি কলের পাড়ে যান বা সবজি হলো কাটাকাটি করেন, হয়তোবা সেই সময় গ্রামের কেউ শত্রুতা করে, তাদের আসলে ওই ভাতের মধ্যে এই ধরনের কোনো কিছু হয়তোবা দিয়ে যায়। তো প্রথমে তারা এটা ভেবেছিলেন যে হয়তো কেউ শত্রুতামি করে চুপিসারে করতেছে, কিন্তু বাড়ির তো চতুর্পাশে এমনভাবে তাদের করা যে ঘেরা, যে ভিতরে এসে একটা জিনিস দিয়ে যাবে অথচ তারা টের পাবে না, এটা প্রায় অসম্ভব ছিল। কিন্তু তারপরও যেহেতু এটা তারা আসলে বুঝতে পারতেছিল না যে কেন এভাবে এরকম হচ্ছে, তো তারা এটা ভেবে নিয়েছিল যে কেউ শত্রুতা করতেছে। তো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো রাসেল ভাই, মোখলেস মিয়ার 10 বছরের ছেলেটা রাতে ঘুমানোর সময় হঠাৎ করে অদ্ভুত একটা ভাষায় কথা বলতে শুরু করে, যে ভাষাটা আসলে বাড়িতে কেউ বলে না, বা এলাকায় আসলে ওই ধরনের ভাষা কেউ জানেও না। তো তার কথা বলা দেখে মনে হতো যে সে কোনো বয়স্ক লোক এবং বয়স্ক লোকের মতো সে কথা বলছে। তো জহির ভাইয়ের চাচাই একদিন ওনার বাড়িতে গিয়ে দেখলেন যে উঠানের ঠিক মাঝখানে একটা মাটির ছোট্ট পাত্র অর্ধেক পোতা রয়েছে, যার মুখটা লাল কাপড়ে বাঁধা। তো জহির ভাইয়ের চাচা যখন ওই লাল কাপড়ে বাঁধা মাটির পাত্র দেখলেন, ওনার
অভিজ্ঞ চোখ বুঝতে পারলো এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। তিনি মুখলেস মিয়াকে বললেন, পাত্রটা এখনই হাত দিয়েন না ধরতে। তো চাচা গ্রামে যেহেতু একজন জানাশোনা গুণী এবং ব্যক্তি, এবং তিনি মোটামুটি অনেক মানুষকে চিনেন জানেন, তো তিনি তার পরিচিত একজন কবিরাজকে খবর দিলেন। কবিরাজ আসার আগেই একটা বীভৎস কাণ্ড ঘটে গেল। হঠাৎ করে মুখলেস মিয়ার বউ বা স্ত্রী উঠানে এসে চিৎকার করে মাটিতে পড়ে গেলেন। ওনার শরীরটা অস্বাভাবিকভাবে ধনুকের মধ্যে বেঁকে যাচ্ছিল। তো উপস্থিত সবাই দেখলেন ওনার গায়ের চামড়ার নিচে কিছু একটা যেন জ্যান্ত সাপের মতো দ্রুত নড়াচড়া করতেছে। মুখ দিয়ে ওনার সাদা ফেনা বের হতে লাগলো এবং তিনি গোঙানি গলায় বলতে লাগলেন, পাত্রটা সরালে তোমাদের কারোই রক্ষা নেই, এটা আমার রাজস্ব। এইভাবে তিনি বলতে লাগলেন মুখলেস মিয়ার বউ। তো কবিরাজ আসার পর তিনি উঠানে কয়েকটা মন্ত্র পড়ে সরিষা ছিটিয়ে দিলেন এবং সরিষা ছিটানোর সাথে সাথে মুখলেস মিয়ার স্ত্রী শান্ত হয়ে গেলেন। তো কিন্তু মাটির ওই পাত্রটা থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করলো। কবিরাজ তখন গর্ত খুঁড়ে পাত্রটা বের করলেন এবং পাত্রের ভিতরে পাওয়া গেল একটু আগে মরার মতো পড়ে থাকা একটা কালো বিড়ালের মাথা, কিছু মানুষের চুল আর একটা ছোট্ট তামার পাত্র যাতে মুখলেস মিয়ার নাম খোদাই করা ছিল। তো কবিরাজ জানালেন যে এটা কোনো সাধারণ শত্রুতা নয়, এটা খুব শক্তিশালী কুফরি কালাম বা কালো জাদু। মুখলেস মিয়ার উন্নতি দেখে গ্রামের কেউ একজন তাকে তান্ত্রিক দিয়ে এই কাজ করিয়েছে। তো কবিরাজ বললেন যে এই জাদুর শিকড় অনেক গভীরে, শুধু পাত্র সরাইলে হবে না, বাড়ির চারপাশটা আগে বন্ধ করতে হবে, নইলে সেই অশুভ শক্তিগুলো দেখা যায় যে মুখলেস মিয়ার প্রাণও নিতে পারে। তো সেদিন রাতে জহির ভাইয়ের চাচা আর কবিরাজ মিলে বাড়ির উঠানে বসে পাহারা দিচ্ছিলেন এবং মাঝরাতে হঠাৎ বাড়ির পেছনে বড় গাব গাছটা থেকে একটা বিকট শব্দ আসে, মনে হয় যে একটা ডাল ভেঙে পড়তেছে, এরকম একটা শব্দ। তো যদিও কোনো আসলে বাতাস ছিল না যে বাতাসে ভেঙে পড়বে, হঠাৎ দেখা গেল যে সেটা ভেঙে গেছে এবং সেই সাথে সাথে একটা বিশাল আকৃতির কালো কুকুর বাড়ির দেয়ালের উপর দিয়ে লাফ দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। কিন্তু কবিরাজের দেয়া সীমানা বন্ধের কারণে তিনি আসলে মন্ত্র ফুঁকে বাড়িটা বন্ধ করে দেওয়ার কারণে সেই কুকুরটা ভিতরে ঢুকতে পারতেছিল না। সে বাইরে দাঁড়িয়ে আগুনের মতো লাল চোখ করে তাকিয়ে গো গো শব্দ করতেছে, কুকুর যেরকম শব্দ করে সেরকম। তো কবিরাজ তখন একটা লোহার শলাকা আগুন গরম করে ওই তামার পাতের উপর রাখলেন। তার সাথে সাথে গ্রামের উত্তর পাড়ার এক জরাজীর্ণ বাড়ি থেকে একজনের গণবিদারী চিৎকার শোনা গেল। মনে হলো যে জাদুর পাল্টা প্রতিক্রিয়ার রেদ সরাসরি ওই তান্ত্রিকের উপর গিয়ে পড়েছে। তো সেই রাতে মুখলেস মিয়ার বাড়ির পরিবেশ এতটাই ভারী হয়ে উঠেছিল যে জহির ভাইয়ের চাচা মনে হচ্ছিল যে তার দম বন্ধ হয়ে যাচ্ছে। তো জহির ভাইয়ের চাচা দেখলেন যে কবিরাজ যখন লোহার তপ্ত শলাকা দিয়ে তামার পাটটা পুড়তেছেন, তখন মুখলেস মিয়ার বাড়ির পরিবেশ একদম উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। সেই কালো কুকুরটা দেয়ালের উপাস থেকে গো গো শব্দ করেই যাচ্ছে। কবিরাজ ঘামাচ্ছিলেন। তিনি বললেন যে শত্রু যে আসলে কে করেছে বা এই কাজটা কে করেছে তা বোঝা গেছে। যে এই কাজটা করেছে সে এইমাত্র তার নিজের জাদুর কবলে পড়েছে। তো পরের দিন সকালে জানা গেল গ্রামের উত্তর পাড়ার এক কোণে থাকা এক লোক যাকে সবাই রহমত তান্ত্রিক বলে ডাকত, সেই রাতে সে নিজের ঘরে রহস্যময়ভাবে দগ্ধ হয়েছে, বলতে তার শরীর পুড়ে গিয়েছে। অথচ এলাকাবাসী জানায় যে ওই ঘরের মধ্যে কোনো আগুনের কোনো অস্তিত্বই ছিল না। তো সবাই যখন রহমত তান্ত্রিকের বাড়িতে ভিড় করছে, তখন জহির ভাইয়ের চাচা মুখলেস মিয়াকে সাথে নিয়ে সেখানে গেলেন এবং তারা দেখলেন যে রহমত তান্ত্রিকের বিছানার নিচে হুবহু মুখলেস মিয়ার বাড়ির সেই মাটির পাত্রের মধ্যে আরও কয়েকটা পাত্র সাজানো। তো রহমত তান্ত্রিক আধামরা অবস্থায় পড়েছিলেন। তিনি সমস্ত কিছু স্বীকার করলেন এবং যেহেতু স্বীকার করার পর আসলে তিনি মাপ চাইলেন যে আমি এই ধরনের কাজ আর কখনোই করব না।
তো এলাকাবাসী এবং হলো মুখলেস মিয়া যেহেতু তারা দেখলেন এখন কি করবেন, যেহেতু এলাকার প্রতিবেশী মানুষ, তো তাকে আসলে তারা মাফ করে দিলেন এবং তাকে শর্ত দিলেন যেন পরবর্তীতে তারা যেন এই ধরনের কাজগুলো না করে। তো রাসেল ভাই এরপর থেকে আসলে ওই মুখলেস চাচার পরিবারে আর কোনো সমস্যা হয়নি। তবে একটা জিনিস রাসেল ভাই, ওই কালো জাদু করার কারণে তার মুখলেস জাদুটা করা হয়েছিল মুখলেস মিয়ার উপরে, কিন্তু কোনো একটা কারণে বা ভুলের কারণে এই জাদুর প্রভাবটা তার স্ত্রী এবং বাড়ির যে হাঁস মুরগি যে গৃহপালিত যে ইয়াগুলো ছিল সেগুলোর উপর পড়েছে। প্রথমত তাদের হলো হাঁস মুরগি এবং অন্যান্য যে গৃহপালিত জিনিসগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তীতে তার বউয়ের উপর প্রভাবটা গিয়েছে। এখানে মানে সেই কবিরাজ আসলে কি করেছিল, যেটা আসলে করার কথা ছিল মুখলেস মিয়ার উপর, কিন্তু সেটা না হয়ে তার বউয়ের উপর হয়েছে এবং তার বউ প্রায় 15 দিন অসুস্থ ছিলেন। তিনি রাতে ভুলভাল বকতেন, মানে তিনি গালিগালাজ করতেন, যেটা অস্বাভাবিক ছিল। তো পরবর্তীতে ওই তাদের পরিচিত সেই কবিরাজের মাধ্যমে যখন তারা আসলে রুকাইয়া করেন মুখলেস মিয়ার স্ত্রী, তিনি সুস্থ হন। তো জহির ভাইয়ের চাচা যেহেতু এই বিষয়টা সবকিছু বিষয়গুলো হ্যান্ডেল করেন, রহমত তান্ত্রিককে যে শর্ত দেন তিনি সেটা মানতে বাধ্য হন। তো এর পরবর্তীতে আসলে সেই গ্রামে এই ধরনের ঘটনাগুলো আর ঘটেনি। রাসেল ভাই জহির ভাই যেটা জানিয়েছেন যে তাদের গ্রামে নাকি প্রায় এই ধরনের ঘটনাগুলো শোনা যেত। আসলে এই সমস্ত ঘটনার কেন্দ্রবিন্দু ছিল হচ্ছে ওই রহমত তান্ত্রিক, তিনি নাকি এগুলো বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়াতেন। তো যখন এই জহির ভাইয়ের চাচা তাকে শাসিয়েছেন, তো পরবর্তীতে তিনি এই সমস্ত কাজ ছেড়ে দিয়েছেন। তো এরপর থেকে আসলে তাদের গ্রামে আর কোনো ভৌতিক ঘটনা ঘটেনি বা খারাপ কোনো ঘটনা ঘটেনি। তো এটাই ছিল জহির ভাইয়ের ঘটনা। আমি আসলে এই ঘটনাটা হয়তো বা সুন্দরভাবে বলতে পারিনি, এই জন্য ক্ষমা প্রার্থী। রাসেল ভাই এটাই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই ঘটনাটি আমাদের সাথে ঢাকার তাজমহল রোড থেকে শেয়ার করেছেন মাহবুব খান, এবং তিনি তার হাউস টিউটরের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাব মাহবুবের পাঠানো ঘটনায়। ঘটনাটি ঘটেছিল মাহবুবের হাউস টিউটরের সাথে 90-এর দশকে। তিনি খুব প্রিয় হাউস টিউটর ছিলেন মাহবুবের। তখন তিনি এসএসসি পরীক্ষার্থী এবং স্যারের সাথে অনেক ভালো সময় কাটাতেন, গল্প করতেন। স্যার মাঝে মাঝে মাহবুবকে এবং তার বন্ধুদের নিয়ে চা খাওয়াতো, ঝালমুড়ি খাওয়াতো রাস্তায়। তো স্যারের এই ফ্রেন্ডলি এই যে ভাবটা, এটা মাহবুবদের খুব প্রিয় ছিল এবং এখনও মাহবুব স্যারকে মনে করে, যদিও তার সাথে দেখা সাক্ষাৎ নাই স্যারের। তো সেই স্যার একটা ঘটনার সম্মুখীন হয়েছিলেন সেই সময়, সেই 90-এর দশকে। সেই ঘটনাটি মাহবুবকে শেয়ার করেছিলেন এবং মাহবুব সেটা আজকে শেয়ার করেছে আমাদের কাছে। তো আমি চলে যাচ্ছি সেই ঘটনায়। 90-এর দশকের একটা সময়, তখন মাহবুব যেখানে থাকতো, স্পেসিফিকলি জায়গাটার নাম বলবো না, এই মোহাম্মদপুরেরই কোনো একটা জায়গায় মাহবুব থাকতো এবং তারা সেখানে সরকারি একটা বাসায় থাকতো। তো সন্ধ্যার সময় স্যার পড়াতে আসছেন মাহবুবকে। তো বেশ অন্যরকম একটা এনভায়রনমেন্ট তখন বিরাজ করতো যে জায়গাটা মাহবুবরা থাকতো, সরকারি বাড়ি, এবং জায়গাটা দেখা যেত যে তাদের যে গলিটা ছিল ওই জায়গাটা একটু অন্যান্য অঞ্চলের থেকে একটু কম ব্যস্ত, মানে একটু অন্ধকার থাকতো আর কি। তো স্যার নিজে তখন ইউনিভার্সিটির স্টুডেন্ট, হেঁটে হেঁটে আসতেন ক্লাস করাতে, এবং স্যার থাকতেন এই মোহাম্মদপুরে অন্য আরেকটা আউটস্কার্টে তিনি থাকতেন। সেখানে যেখানে স্যার থাকতেন সেই জায়গায় একটা মেস ছিল। সেই মেসটা হচ্ছে একটা পুকুরের পাড়ে, একটা পুকুর, বেশ বড় পুকুর, পুকুরের চারপাশে ঘর করা। তো সেই ঘরে স্যার থাকতেন এবং সেখান থেকে স্যার পড়াতে আসতেন।
মাহবুবকে। এবং মোটামুটি বেশ খানিকটাই হাঁটা রাস্তা হবে, 5 কিলোমিটারের মতো তো হবেই মাহবুবের বাসা থেকে। তো স্যার পুরো রাস্তাটা হেঁটে হেঁটে আসতেন। তো এই সন্ধ্যার সময় স্যার পড়ানো শুরু করতেন, এসে প্রায় 7টা সাড়ে 7টার দিকে, এবং স্যার প্রায় 1.5 ঘন্টার মতো থাকতেন পড়ানোর জন্য, তারপর তিনি যেতেন। তো এরকম কোনো এক সন্ধ্যার কথা, ওই দিন আকাশ বেশ মেঘলা, গুড়গুড় করছে আকাশ, এবং সারাদিনই ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। তো মাহবুব মোটামুটি পড়াশোনায় যে খুব বেশি মনোযোগী তা না, সে মানে আসলে স্যার না আসলে তার কাছে একদিকে ভালো হতো, সে একটু গল্পের বই পড়ে ইত্যাদি করে সময় কাটাতো। কিন্তু স্যারের সাথে আবার ভালো সময় কাটতো, গল্প করতো, পড়ার মাঝে মাঝে সে আড্ডাও দিত স্যারের সাথে, এবং স্যারও খুব চালাকি করে তাকে পড়াতো, আবার একটু গল্প করতে এইভাবে সময় বার করতো। তো এই কারণে এতটা বোরিং হতো না তাদের স্টাডি সেশনটা। তো মাহবুব ভাবতেছে যে আজকে স্যার না আসলে মনে ভালো হয়, আজকে একটু যে জাস্ট এই বৃষ্টি হচ্ছে, তখনকার সময় তো আসলে এত বেশি মানে রিক্রিয়েশনের ব্যবস্থা নাই, মানুষ গল্পের বই পড়তো ইত্যাদি ইত্যাদি, এইভাবেই মানুষ সময় পার করতো। তো সে মনে করছে স্যার আসতেছে না, একটা বই নিয়ে মানে চুপচাপ বসে যায় এক জায়গায় পড়ি। তো এরকম সময় স্যার আসলো, বাসায় নক হলো। তো মাহবুব খোলার পর দেখলো যে বেশ গাস্টি উইন্ড, সাথে বৃষ্টি, এবং স্যার ভিজে গেছে অনেকটা। তো যাই হোক, স্যার আসলো, স্যারকে বললো স্যার আসলেন কেন এরকম বৃষ্টির সময়? স্যার বললো যে তোমরা পড়াইতে হবে না, পরীক্ষা সামনে। তো যাই হোক, তো তাদের পড়াশোনার সেশন চললো। মাহবুবের আম্মা জিজ্ঞেস করলো যে তোমার স্যারকে জিজ্ঞেস করো যে স্যার কি খাওয়া দাওয়া বাসায় গিয়ে কি করবে। তো বলছে না, স্যার বলতেছে আপাকে বলো যে বাসায় যে খাওয়া দাওয়া করতে পারবো, অসুবিধা নেই। তো মাহবুবের বাবা মা জানতো যে স্যার থাকে মেসে, ওখানে এরকম বৃষ্টি হচ্ছে রাত্রেবেলা এসে, আর মাহবুবের বাসা ওই দিন একটু রান্না বাড়া হয়েছিল ভালো। তো স্যারকে খাইতে বলে, জোর করে খেতে বলে মাহবুবের বাবা মা। তো মাহবুবের স্যার ওই দিন বাধ্য হয়ে তারপর ওদের ওখানে খাওয়া দাওয়া করে। তো খাওয়া দাওয়া করে যখন তিনি যাচ্ছেন, তখন কিন্তু বেশ রাত হয়ে গেছে, প্রায় 10:30 11টা। তো ওই সময় 10:30 11টা একটু রাতি, আর যে এলাকায় মাহবুবরা থাকতো ওই জায়গাটা একটু নীরব, মানে বেশ নীরব, মানে জায়গাটা যদিও বৃহত্তর মোহাম্মদপুরের মধ্যে কোনো একটা জায়গায়, কিন্তু ওই জায়গাটা নীরব থাকতো রাতের বেলা। তো যাই হোক, স্যার বের হয়ে যাচ্ছে, এবং ওই সময় ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, স্যার ছাতিও আনে নাই। মাহবুবের বাবা চাইছিল একটা ছাতা দিয়ে দিতে স্যারকে, যে আপনি ছাতাটা নিয়ে যান। তো স্যার বলছে না না না, ছাতা লাগবে না, আমি যেতে পারবো। তো স্যার বের হয়ে গেল মাহবুবের বাসা থেকে। এরপরে স্যারের মুখ থেকে মাহবুব পরে শুনছে যে স্যার ওই দিন হেঁটে যাচ্ছিল। তো হেঁটে মাহবুবের এলাকা যখন পার হচ্ছে, তখন অলরেডি নীরব হয়ে গেছে, কারণ বৃষ্টি পড়ছে, সারাদিনই টুকিটাকি বৃষ্টি পড়ছে। একটা মাঠ ছিল, মাঠটা বৃষ্টিতে ভেজা, সেটার পাশ দিয়ে বের হয়ে একটা একটু ব্যস্ত জায়গা আছে, ওখান দিয়ে হেঁটে স্যার বের হয়। তো ওখান থেকে বের হয়ে স্যার যেটা করে, একটা কোয়াইট নেইবারহুড আছে ওখানে, বেশ কোয়াইট একটা এলাকা আছে, ওইটার ভিতর দিয়ে স্যার হেঁটে আসে, তার বেশ ভালো লাগে। তিনি ওই পুরাপুরি ওই মানে ব্যস্ত জায়গাটার ভিতর দিয়ে আসেন না, তিনি ওদিক দিয়ে ঘুরে ওই কোয়াইট নেইবারহুড দিয়ে বের হয়ে মূল একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে হেঁটে আসেন। তো স্যার চিন্তা করলেন যে মানে ওদিক দিয়ে যাবো, রাত হয়েছে, ওই কোয়াইট নেইবারহুডটা বেশ কোয়াইট হয়ে যায় রাতের বেলা, এখন অনেক রাত হয়েছে এবং হালকা বৃষ্টি পড়তেছে এরকম। তো ভেজে গেছেন স্যার অনেকটা। তো তিনি ঢুকে গেলেন ওইখানে এবং হেঁটে হেঁটে আসতেছেন। তো ওইখানে আসার পথে একটা জায়গায় একটা মাঠ আছে, মাঠটার পাশের সমস্যা হচ্ছে যে মাঠের পাশে একটা ডাস্টবিন রাখা থাকে, এবং ডাস্টবিনের মধ্যে প্রায় ময়লা টয়লা অনেক কিছু ফেলে, মানুষ জমায় ফেলে। তো স্যার আসতেছেন, এবং বড় বড় গাছ ওই মাঠের আশেপাশে, তো বেশ গাছগুলো বাতাসে বেশ নড়তেছে, এবং ওখানকার যেখান থেকে স্যার আসতেছে ওখানকার বাসাগুলো একটু বড় বড়, জায়গাগুলো প্লটগুলো বড় বড় আর কি, এবং কোয়াইট হয়ে গেছে, দোকানগুলো বন্ধ হয়ে গেছে, দোকানের সামনে বাতিও নাই, শুধু ল্যাম্পপোস্টের আলো যেগুলো, সেগুলোর মধ্যে দেখা যাচ্ছে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির পানি নামতেছে এরকম। তো মাঠের কাছ থেকে স্যার আসতেছে, মাঠের পাশে কিন্তু আলো নাই কোনো, দূরে ল্যাম্পপোস্টের আলো হালকা পড়ছে মাঠের এখানে। তো ডাস্টবিনের কাছে যখন স্যার চলে আসছে, ওইখানে তার কাছে মনে হচ্ছে যে দুইজন মানুষ কিছু একটা আর কি এরকম সরাচ্ছে ডাস্টবিনে এইখান থেকে ময়লা বা সামথিং। তো স্যার মনে করছে যে হয়তো ওইখানে ওই যে ক্লিনিং যারা করে, এরা হয়তো রাতের বেলা ময়লা সরাইতে আসছে এখানে। তো স্যার এতটা পাত্তা দেয় নাই, মানে আলো নাই এত। আবার একটু ভয়ও লাগছে, মানে ছিনতাই টিনতাই হয় এটা, ওই কারণ ওই দিন আবার স্যারকে বেতন দিয়ে দিছিল, মাহবুবের বাবা স্যালারি দিয়ে দিছিল স্যারকে। তো তিনি একটু মানে পকেটে যেহেতু টাকা আছে, এটা একটু ভয় লাগছে যে যদি সমস্যা অন্ধকারের মধ্যে। তো হেঁটে যখন তিনি ডাস্টবিনের পাশে যাচ্ছেন, হঠাৎ করে তিনি খেয়াল করলেন আল খেল্লা পরা, কালো কালো এরকম বড় ইসের মতো পরা, এলাকারা এটা কি কোনো মানে ময়লা কর্মীর কি এরকম ড্রেস হইতে পারে, আবার মাথার মধ্যে কালো কাপড় দেওয়া এরকম ঢাকা। তো স্যার যখন তাকায় আছে, কিছুক্ষণ তাকাইতে তাকাইতে যাচ্ছে, এই সময় মনে হলো যে ওই দুইজন যে পরিষ্কার করতেছিল, ওরা নোটিস করলো স্যারকে, মানে বুঝতে পারলো যে স্যার ওইখানে আছে। তো তারা মুখ ফিরে তাকাইলো স্যারের দিকে, মানে মুখ তুলে তাকাইলো। স্যারের বুকটা ধক করে উঠলো,
কারণ ল্যাম্পপোস্টের যে দূরের আলো আছে সেটা কিন্তু হালকা এসে এখানে পড়ছে। পড়ার পর স্যার দেখতেছে যে ওই দুইজনের মুখটা যে ওগুলো কালো কুচকুচা, মনে হচ্ছে যে কাকের যেরকম মুখ হয়, অ্যাজ ইফ ক্রো, জাস্ট কাকের মুখের মতো, কাকের দাঁড় কাকের কালার যেরকম হয় সেরকম মুখের কালার, এবং চোখগুলো এরকম হলদেটে টাইপের। তার দিকে তাকায় আছে দুজন, এবং তারা আসলে ময়লা কিছু নিচ্ছে না, ওখানে দুই হাত দিয়ে ময়লা তুলতেছিল এরকম। তো হাতটা যে তুলছে এরকম হাত, স্যার দেখতে পাচ্ছে যে তার হাতগুলা এই কাকের যে এরকম থাকে, ক্লস থাকে এরকম, ওরকম কাকের এরকম থাবার মতো এরকম দুইটা হাত স্যারের দিকে তাকায় আছে। এবং স্যারকে দেখে দুইজনই খ্যা করে উঠলো, কেমন জানি খ্যা করে একটা শব্দ করলো। স্যার ভয়ে তার আত্মা উড়ে গেছে, এবং তারপরে দেখলেন তিনি ময়লা জিনিসপত্র উড়ে আসতে লাগলো স্যারের দিকে, মানে ছুঁড়ে মারতেছে। তো স্যার ঝেড়ে দৌড় দিল ওখান থেকে, মানে তার আসলে আর তখন আর ওখানে দাঁড়ায় থাকার মতো অবস্থায় দৌড়ালেন। তো তার দৌড়ানোর রাস্তাটা ছিল মানে ডান দিকে মন নিয়ে সোজা দৌড়াবেন তিনি, এবং দৌড়াচ্ছেন বেশ অনেক দূর রাস্তা পার করে আসছেন। এরপরে হাতে বাঁদিকে একটা মসজিদ পড়ে। মসজিদের কাছে যখন আসছেন তখন স্যার বুঝলেন যে তাকে আর কেউ ফলো করতেছে না। অনেক দূর পর্যন্ত কিন্তু তার পিছনে ময়লা ছুটে পড়ছিল, এসে ঠাস ঠাস করে ময়লা পড়ছিল অনেক দূর, এবং তার গায়ে বাড়ি খেয়েছে কয়েকটা ময়লা। স্যার খুব মানে 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 বাজে ফিল করতেছেন যে গায়ের মধ্যে ময়লা পড়ছে, কে মারছে। তখন স্যারের কাছে মনে হলো যে এটা মনে হয় পিশাচ কোনো। তো তিনি যাই হোক ওই এলাকার থেকে তিনি হেঁটে বেরোলেন, এবং তখন দেখছে বৃষ্টি আরো বেড়ে গেছে, বেশ খানিকটা জোরে জোরে বৃষ্টি পড়তেছে। স্যার হেঁটে হেঁটে আরেকটা এলাকার ভেতর দিয়ে গেলেন, এবং সেখানে হাঁটতে হাঁটতে তার সেই মেসের কাছে আসলেন। আর তিনি যেই মেসটার কাছে থাকতেন ওই এলাকাটাও কিন্তু একটা বিশাল আবাসিক এলাকার এক কর্নারে সেই মেসটা, মানে ওই আবাসিক এলাকার সাথে অনেকটা যায় না, পুকুর একটা আছে পুকুরের পাশে। স্যার ওইখান থেকে ঢুকলেন, ঢোকার সময় তার নীরব কেমন লাগতেছিল, এবং তার বাসার স্যারের যে মেসের সামনে যে পুকুর সেটা নিয়েও অনেক কথা তিনি শুনছেন, যে এই পুকুর নিয়ে অনেক রকম অতিলৌকিক কথা প্রচলিত আছে। এবং স্যারের কিছু করার নাই, তিনি স্টুডেন্ট মানুষ, এবং তিনি স্টুডেন্ট পড়ান এলাকায় অনেক দিন থাকেন ওখানে মেসে। যাই হোক স্যার হেঁটে হেঁটে ওখানে ঢুকে গেলেন, এবং তিনি যখন আসতেছেন তখন তার আশেপাশে সবগুলো ওখানে ছোট ছোট সব রুমগুলা এরকম ওই যে টিন আর বেড়া দিয়ে করা, সবগুলো নীরব, সবাই ঘুমায় গেছে, বৃষ্টির পানি পড়তেছে টপ টপ। স্যার ভিজে গেছেন, পুরা ভিজে গেছেন স্যার। তো উনি ভেজা অবস্থায় এসে তার রুমে গেলেন। স্যারের সাথে স্যারের ভাই থাকতো, স্যারের ভাই নাই ওই দিন, তিনি বাড়িতে গেছেন। তো স্যার তাড়াতাড়ি চাবি বের করে তার ঘরের তালা খুললেন, খুলে ঢুকলেন ভিতরে। ঢুকে তিনি ওখানে বাতি জ্বাললেন, জেলে নিজে মানে নিজেকে পরিষ্কার করলেন, কাপড় চাপড়গুলো খুলে একদিকে চিপড়ে রাখলেন। রেখে তিনি চিন্তা করতেছেন যে এখন তিনি যাবেন নাকি। এখন গোসল করতে হলে ওখানে যারা থাকতো তারা সবাই গোসল করতো ওই পুকুরে, ওখানে বাঁধানো ঘাট আছে। তিনি বললেন যে এই চিন্তা করলেন এই বৃষ্টির মধ্যে ওই পুকুরে নামার কিছু নাই, এবং ওই পুকুর নিয়ে তার একটু ভয়ও আছে, স্যারের ভয়ও আছে পুকুর নিয়ে, যে পুকুরের মধ্যে কোনো ব্যাপার আছে। তো যাই হোক উনি কাপড় চোপড় চিপড়ায় যতটুকু পারলেন তার গা মুছে ফেললেন, মুছে ফেলে তিনি আস্তে ধীরে শুয়ে পড়লেন। খেয়ে আসছেন যেহেতু চিন্তা করলেন না, তো তিনি বাতিটা নিভায় শুয়ে পড়লেন। তো স্যার ঘুমানোর চেষ্টা করতেছেন, অনেকক্ষণ ঘুম আসে না। তো একটু পরে মনে হলো যে তার দরজার কাছে কেউ দাঁড়ায় আছে। একটু পরে নক করলো তার দরজায়, ঠক ঠক করে নক করলো। তো স্যার জিজ্ঞেস করলেন কে। তো ওই পাশ থেকে শুনতেছেন আমিটা এমনভাবে বলতেছে, খুব ক্লিয়ার না আমিটা কে। তো স্যার উঠলেন, উঠে তিনি চিন্তা করলেন যে না আমি কে হতে পারে, এখানে তো আর অন্য কেউ নাই, পাশের ঘরের কেউ নাকি, কি জানি মনে করে স্যার আস্তে করে বাতিটা জ্বালায় দরজাটা খুললেন। তো দরজাটা খোলার সাথে সাথে তার চোখ মুখ জ্বলে উঠলো, পুরা একদম কপাল থেকে তার গাল পর্যন্ত জ্বলে উঠলো স্যারের, মনে তীক্ষ্ণভাবে প্রচন্ড। তো তিনি নিজের রিফ্লেক্সে দ্রুত দরজাটা লাগাই দিয়েছেন তার রুমের, দাম করে জোরে একটা বাড়ি খেয়ে দরজা লাগছে। তিনি লাগানোর পর তিনি তার মুখটা ধরে আসেন, কি ব্যাপার। তো স্যারের এই ওখানে টেবিলের উপরে তার খাওয়ার পানি ছিল আর কি, একটা তখনকার সময় গ্যালনে পানি থাকতো এরকম বড় আর কি এরকম গ্যালনগুলা। তো সেই গ্যালনের মধ্যে থেকে তিনি পানি ঢেলে তাড়াতাড়ি মুখে দিয়েছেন, বারবার মুখ জ্বলতেছে কেন। কিছুক্ষণ পর তিনি চোখ খুলতে পারলেন, চোখ খুলে দেখতেছেন মুখ জ্বলতেছে পুরা। তো ভালো মতন পানি টানি দিয়ে, এখন ওনার রুমের মধ্যে কিন্তু ওরকম আয়না নাই, একটা এরকম ছোট আয়না ছিল যেটা দিয়ে মাথা ছাড়াতো বা শেপ করতো। খুঁজে আয়নাটা বের করলেন, খুলে তাকায় দেখলেন স্যারের কপাল থেকে চোখের কাছ থেকে পুরা একটা মানে এরকম 3টা নখ যদি আঁচড় দিয়ে যায়, পুরা সেই রকম আঁচড় একটা পুরা গালের নিচ পর্যন্ত চলে আসছে এবং জ্বলতেছে, মানে পুরা এরকম নখের আঁচড়ের মতো। তো স্যার খুব হয়ে গেলেন যেটা কি হলো, মানে কে তাকে এরকম আঁচড় দিল কি। তিনি তাড়াতাড়ি উঠে বসে ওইখানে তার কাছে ওইখানে যে স্যাভলন ছিল, স্যাভলন ট্যাবলন লাগাই যেন জ্বলতেছে। তো তিনি চিন্তা করলেন যে এটা অতিলৌকিক কিছু, যেহেতু তিনি গ্রামের ছেলে। স্যার দোয়া দরুদ পড়তে পড়তে ঘুমানোর চেষ্টা করলেন,
এবং তার কাছে কেন জানি মনে হলো যে সারা রাত তার যে ঘরটার আশেপাশে কেউ হাঁটতেছে, তিনি একদম টের পাইতেছেন। তো এইরকম কখনোই হয় নাই তাদের ওইখানে এরকম কিছু। তো যাই হোক, পরদিন স্যার ওরকম অনেক রাত কষ্টে রাতটা পার করলেন। ভোরবেলা আজান হয়েছে, সকাল হওয়ার সাথে সাথে স্যার গেলেন ওইখানকার কাছাকাছি মসজিদ, একদম কাছে মসজিদে গেলেন, হুজুরকে বললেন। তো হুজুরকে পুরো ঘটনাটাই বললেন যে কি হয়েছে, এবং হুজুর তার আঁচড় দেখে বললো যে এটা আপনার পিশাচ আঁচড় দিছে মুখে। কি হয়েছিল আপনি ওই যে ওখানে যে দেখছেন ওই পিশাচই আপনাকে ফলো করে এসে আঁচড় দিছে এখানে, এবং আপনার উচিত হয় না ওখানে তাকানো। আপনি কি ওখান থেকে যে ভয় পেতেছিলেন? বলে যে হ্যাঁ, দোয়া ভয় পেয়ে আমি ওখানে, আপনি পড়লে পুরো দোয়া পড়া উচিত ছিল, আপনার নিজের বন্ধ করা উচিত ছিল শরীর, তা না করে আপনি জাস্ট গেছেন ভয় পেতে পেতে ওখান থেকে গেছেন, আর আপনাকে ফলো করছে এটা। বাসায় এসব শরীর বন্ধ করা উচিত ছিল, আপনি করেন নাই। ভালো হয়েছে যে পুকুরের দিকে যান নাই রাতের বেলা, ওরা আপনাকে তো এম করে রাখছিল। যাই হোক, হুজুর দোয়া দুধ পড়ে দেন, ফু দেন। তো স্যারের ওই আঁচড়ের দাগ ছিল, বেশ অনেকদিন এরকম আঁচড়ের দাগ ছিল, এবং সেই আঁচড়ের দাগ মাহবুবও দেখছে স্যারের ওখানে, যে এটা বেশ অনেক দিন ধরে এরকম দাগটা ছিল। তো স্যার মাহবুবকে বলছে যে এরকম উনি তার জীবনে, তিনি তো গ্রামের ছেলে, গ্রামে মানুষ এসে, গ্রামেও কখনো এরকমভাবে কোনো কিছুর দ্বারা তিনি আক্রান্ত হন নাই যেটা তিনি শহরে হলেন। আর এটা তার কাছে আসলে কোনো রকমের মানে এটার কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেন না, কারণ যা দেখছেন রাস্তার মধ্যে এটাও ব্যাখ্যাতীত, এবং তার সাথে যেটা ঘটলো সেটাও ব্যাখ্যাতীত। তো যাই হোক, এই ছিল মাহবুবের স্যারের একটা ঘটনা, এবং খুবই ইন্টারেস্টিং। এবং আমি নিজে মোহাম্মদপুরের ছেলে, আমি জানি আমাদের এই এলাকা অনেক রকম এরকম ঘটনা প্রচলিত আছে, অনেকেই অনেক ঘটনা এখানে এরকম শেয়ার করেন, এবং এই জায়গা সম্পর্কে অনেক কিছু আমি শুনেছি ছোটবেলার থেকে, যে অমুক জায়গায় এটা আছে, অমুক জায়গায় এটা হয়েছে, অমুক এইটা দেখেছে, অমুক বাড়িতে এরকম হতো। এরকম অনেক বাড়ির অনেক ঘটনা আছে, অনেক পুরনো বাড়ি, অনেক এলাকার অনেক ঘটনা আছে, যে এলাকাগুলোকে মানুষ এড়ায় চলতো একটা সময়। আমি ডক্টর আলিফ। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকের বিদেশের একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করব। বিদেশের ঘটনা বলতে একটা জায়গার ঘটনা, যেটা বেশ অনেকেই জানেন অথবা গেছেন যারা ওই জায়গায় থাকেন। মালয়েশিয়ার একটি ঘটনা আপনাদের বলবো। ঘটনা বলতে সেই জায়গায় একটা ঘটনা ঘটে গেছে, সেটা বলবো। এটার নাম হচ্ছে জেন্টিং হাইল্যান্ডস, অনেকে গেন্টিং হাইল্যান্ডসও বলে। যারা মালয়েশিয়াতে থাকে তাদের একটি পছন্দের জায়গা, আবার যারা ঘুরতে যায় এটা টুরিস্টদের অনেক পছন্দের জায়গা। আমি নিজে গিয়েছিলাম সে জায়গায়। তো ওখানে মাউন্ট উলু কালির চূড়ায় অবস্থিত একটি দর্শনার্থীদের স্পট আছে। এটা ওখানে অবস্থিত হয় বিশ্বমানের ক্যাসিনো, রিসোর্ট এবং থিম পার্ক ওই জায়গায় গড়ে উঠেছে। যাই হোক, এই পর্যটন গন্তব্যের একটি অন্ধকার দিক রয়েছে। এটি অ্যাম্বার কোর্ট নামে পরিচিত এবং দেশের পৃথিবীর অনেকগুলো ভুতুরে ভবনগুলোর মধ্যে একটি। অ্যাম্বার কোর্ট একটি সুউচ্চ জরাজীর্ণ মালয়েশিয়ার পাহাড়ের মধ্যে লুকানো একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। জনপ্রিয় গেন্টিং হাইল্যান্ডস রিসোর্ট থেকে অল্প ড্রাইভে এটা প্রধানত ক্যাসিনো চালু রাখা কর্মীদের জন্য আবাসন হিসেবে ব্যবহৃত হতো। বছরের পর বছর ধরে অনেকেই বিল্ডিং এর মধ্যে অস্বাভাবিক কার্যকলাপ হওয়ার কথা জানিয়েছে। এই কার্যকলাপের সবচেয়ে সাধারণ রূপগুলোর মধ্যে একটা হলো অদৃশ্য হয়ে যাওয়ার আগে কমপ্লেক্সের চারপাশে হেঁটে যাওয়া এক ভুতুরে মহিলার আভাস। বিল্ডিং এর নিরাপত্তা রক্ষীরাও বিল্ডিং এর চারপাশে অপ্রাকৃত সংবেদন দেখেছেন এবং অনুভব করেছেন, বিশেষ করে এর নিম্ন স্তরে এবং ভূগর্ভস্থ গাড়ি পার্কিংয়ে, মানে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ে। সম্ভবত এই কারণে নিরাপত্তা আম্বার কোর্টের এই বিশেষ এলাকাগুলোকে নিরীক্ষণ করতে অপছন্দ করে নিরাপত্তা কর্মীরা। দাবি করে যে সেগুলো খুব ভীতিকর, ভয়ঙ্কর। কাকতালীয়ভাবে উপযুক্তভাবে অ্যাম্বার কোর্টকে হন্টেড হোটেল নামে একটি হরর সিনেমার সেটিং হিসেবেও ব্যবহার করা হয়েছিল। তো এখানে অনুমান করা যায় যে প্রকল্পের কিছু কাস্ট সদস্যদের চিত্রগ্রহণের সময় ভবনের মধ্যে নাকি অভিজ্ঞতা তাদের হয়েছে। এটি তাদের অ্যাম্বার কোর্টকে তারা ভয় পেয়ে যায় এবং ওই ভুতুরে খ্যাতিতেও বেশ ওজন যোগ করে, কারণ মুভি করতে গিয়েছে, তারা দেখতে পেয়েছে বা তারা ফিল করেছে। এই হোটেলকে ঘিরে অনেকেই অনেক কিছু দেখেছেন। তাদের মধ্যে একজন হলেন নেপালি স্টুডেন্ট অভিলাষ, যে কিনা এই অ্যাম্বার কোর্টের অদ্ভুতের কর্মকাণ্ডের একজন প্রত্যক্ষদর্শী। তার ভাষ্যমতে এই স্থানের খবর পেয়ে তার ফ্রেন্ডের মাধ্যমে তিনি একটা খবর পেয়েছিলেন, এবং এই অ্যাম্বার কোর্ট প্রায় বিদেশি সকল স্টুডেন্টদের নিকট অনেকটা পরিচিত, কারণ এখানে স্বল্প খরচে থাকা যেত আগে। সেই হিসেবে অভিলাষ
সেখানে যাওয়া। প্রায় 2 ঘন্টা বাসে জার্নি করে এখানে তিনি পৌঁছান। কিন্তু এই অ্যাম্বার কোর্টের প্রথম দর্শনই ওনার অন্তরের আত্মা কাঁপিয়ে দিয়েছিল। কারণ প্রথম দেখাতেই মনে হয়েছিল, সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখানে আদৌ থাকতে পারবেন কিনা বা এটা কি বসবাসের যোগ্য কিনা। কয়েক মিনিটের মধ্যে উনি চলে যাবার সিদ্ধান্ত করেন, কিন্তু পরক্ষণেই আবার স্বল্প খরচের কথা চিন্তা করে দাঁড়িয়ে যান। সেই মুহূর্তে ওনার পেছন থেকে কেউ একজন মালয়েশিয়ান ভাষায় জিজ্ঞেস করতে থাকে, কে আপনি, এখানে কি প্রয়োজন? তখন অভিলাষ ভাই ওনার পরিচয় দিয়ে বলেন যে এখানে থাকার জন্য এসছি আমি। পরবর্তীতে সেই ব্যক্তি পরিচয় জানতে চাইলে তিনি বলেন যে সে এখানকার দেখাশোনার দায়িত্বে আছেন। সে অভিলাষ ভাইকে 4th তলায় গিয়ে রিসেপশনে কথা বলতে বলে। তো অভিলাষ সেই দারোয়ানকে বলে রিসেপশন পর্যন্ত ওনাকে সাথে করে নিয়ে যেতে। তখন অভিলাষ সাথে নিয়ে এই দারোয়ানের সাথে অ্যাম্বার কোর্টের ভেতরে চলে যেতে থাকে। অভিলাষ যতই ভেতরে যাচ্ছিল এর পরিবেশ দেখে ওনার ততটাই ভয় হচ্ছিল, কারণ সব দিক থেকে আসবাবপত্রগুলো জরাজীর্ণ এবং ভাঙা ছিল। তো দারোয়ান লিফটের কাছে যেতেই বললেন, লিফট নষ্ট, কাজ করছে না, ভেতরের সিঁড়ি দিয়ে 4 তলায় যেতে হবে, আমার নিচে পাহারা দিতে হবে। অভিলাষ তখন পার্কিং এর দিকে সিঁড়ি দেখে সেদিকে চলে যান, এবং অথচ ওনার পেছনে সিঁড়ি ছিল যা তিনি পরবর্তীতে বাহির হওয়ার সময় দেখতে পেরেছিলেন। সিঁড়িতে ধীরে ধীরে উপর উঠছিলেন। 2য় তলায় উনি উঠে দেখেন এটাও গাড়ি পার্কিং এরিয়া, অনেকগুলো জরাজীর্ণ গাড়ি পার্ক করা। দেখে মনে হচ্ছে বছরের পর বছর এগুলোতে কোনো মানুষের স্পর্শ পড়েনি। সিঁড়ি বেয়ে কত তলায় উঠেছে তিনি সেটা মনে করতে পারছিলেন না। একটা ফ্লোরে গিয়ে দাঁড়ালে তিনি দেখতে পান রেলিং এর একটা অংশ ভেঙে পড়ে গিয়েছে, আর করিডোরের রাস্তা কিছু একটা দিয়ে আটকে রাখা, ম্যাট্রিক্স দিয়ে বা কিছু একটা। তিনি আরো বেশি কিছু না ভেবে পুনরায় উপরে ওঠা শুরু করেন। উপরে ওঠান আর উনি আশ্চর্য হয়ে যান। দেয়ালে লেখা দেখতে পান 7ম তলা, কিন্তু ওনার যাবার কথা ছিল 4th তলা। 7ম তলা আসার পর সেখানে বিশ্রী গন্ধ পাচ্ছিলেন। তাৎক্ষণিক সিঁড়ি বেয়ে নেমে 4th তলায় ফিরে আসেন। সেখানে রিসেপশনের মতো কোনো পরিবেশই ছিল না, সম্পূর্ণ নিস্তব্ধ, ছিল না কোনো ডেস্ক। উনি এক এক পা করে করিডোর দিয়ে আরেকটু এগিয়ে গিয়ে একটা সাদা দরজা দেখতে পান। দরজার পাশে দাঁড়ানো অবস্থায় দেখতে পান দরজার বিপরীতে মানুষের কথাবার্তা শোনা শব্দ পাচ্ছিলেন। তিনি দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে রীতিমতো অবাক। এটা তো একটা ছোটখাটো শপিং মল। তিনি সেখান থেকে একজনের সাহায্য নিয়ে রিসেপশন পর্যন্ত যান। সেখানে একজন মহিলাকে দেখতে পান। সেখানে থাকার কথা বললে তিনি রিসেপশন থেকে বলেন যে 21 তলা বাদে যেই কোনো তলায় থাকতে পারবেন, তবে আপাতত 10 তলায় রুম খালি আছে। পরে তিনি অভিলাষকে নিয়ে 10 তলায় যান। তিনি 200 রিঙ্গিত দিয়ে রুমটি মাসিক হিসাবে চুক্তি নেন ভাড়া দেওয়ার। তিনি সেই দিন চলে গিয়ে 2 দিন পর নিজের মালামাল নিয়ে হোটেলে ফিরে আসেন। থাকার ব্যবস্থা করতে পারেন, একটা রিল্যাক্স অনুভব করতে থাকেন, যদিও হোটেলটি ওনার মোটেও পছন্দ হয়নি। স্বল্প খরচ বিধায় থাকা ইচ্ছা না থাকা সত্ত্বেও এখানে উঠতে হয়েছে। তিনি নিজের মতো সবকিছু গুছিয়ে সেই দিনের মতো ঘুমিয়ে পড়েন। সপ্তাহখানেক সব ভালো কিছুই চলছিল, কিন্তু এরপর থেকেই অভিলাষ বেশ কিছু জিনিস লক্ষ্য করতে থাকে। একদিন কোনো কারণে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে উনি শব্দ শুনতে পাচ্ছিলেন। ওনার করিডোর দিয়ে কিছু মানুষ হয়তো হুড়মুড়িয়ে দৌড়ে চলে যাচ্ছে এমন শব্দ। কিন্তু হোটেলে আসার পর থেকে ওনার ফ্লোর পাশাপাশি ওনার উপরের ফ্লোর, এমনকি ওনার নিচের ফ্লোরেও তিনি কাউকে দেখতে পাননি। যার দরুন হঠাৎ করে এত মানুষ দৌড়ে যাওয়ার শব্দ শুনে কোনো অঘটন ঘটেছে কিনা ভেবে তিনি অচেতন অবস্থায় দৌড়ে প্রস্তুতি নেন যে তিনিও দরজা খুলে দৌড়াবেন। দরজা খুলে তিনি তাৎক্ষণিক হতভম্ব হয়ে যান। তিনি দেখেন সম্পূর্ণ করিডোর ফাঁকা, একটা মানুষও নেই। অভিলাষ ভাই জানান যে বড় করিডোরটা উনি বের হয়ে আস্তে আস্তে কখনো দৌড়ে অতিক্রম করা সম্ভব নয়। এই অবস্থা দেখে তিনি সাথে সাথে রুমে এসে দরজা ভালোভাবে লাগিয়ে ঘুমিয়ে পড়েন। যদিও পরবর্তীতে তিনি হোটেলে কোনো সমস্যা হয়েছিল কিনা এই বিষয়ে জানতে পারেননি। এর কিছুদিন পর থেকে শুরু হয় আরেক নতুন সমস্যা। ওনার প্রতিদিন রাতেই একটি নির্দিষ্ট সময়ে ঘুম ভেঙে যেত। আর যখনই ঘুম ভাঙত উনি শুনতে পেতেন ওনার দরজায় কেউ নক করছে। প্রথম যেদিন দরজায় নক করেন সেদিন তিনি বেশ অবাক হয়ে যান যে এত রাতে কে আসবে। উনি বেশি কিছু চিন্তা না করে দরজা খুলে সেখানে কাউকেই দেখতে পান না। উনি ভাবেন যে হয়তো ওনার দরজা খুলতে খুলতে দেরি হওয়াতে তিনি চলে গেছেন, তাই তিনি পুনরায় এসে ঘুমিয়ে যান। কিন্তু কয়েকদিন পর থেকেই বিষয়টা ওনার কাছে প্যারানর্মাল মনে হতে লাগে, কারণ প্রতিদিনই একই সময়ে ঘুম ভেঙে যাওয়া, সেই সময়টাই দরজায় কড়া নাড়া, তার উপর দরজা খুললে কাউকেই না দেখা,
এই বিষয়গুলো ওনাকে বেশ চিন্তিত করে তোলে। তিনি যখন এই বিষয়ে রিসেপশনে জানানোর জন্য জিজ্ঞেস করেন, তখন থেকে সেখানে সরাসরি বলা হয় যে ওনারা এই বিষয়ে কিছুই জানেন না আর এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হননি। এরপরে কার্যকলাপগুলো ছিল আরো লোমহর্ষক। অভিলাষ সারাদিন ভার্সিটি এবং জবের কারণে বাইরেই থাকতেন, রাতে হোটেলে ফিরতেন। একদিন উনি হোটেলে এসে ওনার রুমের দরজা খুলে চক্ষু ছানা বড়া হয়ে যায়। উনি দেখেন কতগুলো ভেজা পায়ের ছাপ ওনার দরজা থেকে জানালার দিকে চলে গেছে। দেখে মনে হচ্ছিল মাত্রই কেউ ভেজা পায়ে হেঁটে চলে গেছে জানালার দিকে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ওনার রুমের জানালাটাও খোলা, যাকে না তিনি প্রতিদিন বন্ধ করে বের হন। প্রতিটি ঘটনা উনি কিছুতেই মিলাতে পারছিলেন না। আসলে তিনি পূর্বে কখনো এরকম অদ্ভুত কার্যকলাপের সম্মুখীন হননি। বিষয়গুলো নিয়ে যে কার সাথে কথা বলবে বা শেয়ার করবে তেমন কারোর সাথে সাহসও হচ্ছিল না, কারণ ওনার ধারণা ছিল সবাই হয়তো হাসি ঠাট্টা করে উড়িয়ে দেবে। তবে এর কয়েকদিন পর যে ঘটনাটি ঘটে, তারপর উনি বিষয়টি কাউকে শেয়ার না করে আর থাকতে পারেননি। রাতের বেলায় উনি টয়লেট যাওয়ার জন্য ওঠেন। ঘরের লাইট অন করেই যেই না টয়লেটের দরজা খুলবেন, তখন উনি স্পষ্ট শুনতে পান পেছন থেকে একটা মেয়ে কণ্ঠে হঠাৎ কেউ হাই বলছে। যখন পিছিয়ে ঘুরে থাকান, সাথে সাথেই অভিলাষ ঠান্ডা হয়ে যান। তিনি দেখেন একটা মেয়ে অবয়ব, চুলগুলো ছাড়া আর কেমন বাতাসে ভেসে ভেসে জানালা দিয়ে বের হয়ে গেল। এমন কিছু তিনি নিজ চোখে দেখবেন তা কখনো কল্পনা করেননি। সেই রাতে তিনি আর ঘুমাতে পারেননি। পরের দিন ভোরবেলাতে ওনার এক ফ্রেন্ডের সাথে কথা বলে ওনার যাবতীয় মালামাল নিয়ে এই হোটেল ছেড়ে চলে যান। অভিলাষ যখন এই বিষয়টা অন্য কারোর সাথে শেয়ার করেন, তখন তাদের থেকে বেশ কিছু জানতে পারেন। এই হোটেলে অন্য আরও যারা থাকার জন্য গিয়েছিল তারাও নাকি এমন অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছিল। অভিলাষ প্রায় সময় অ্যাম্বার কোর্টের হোটেলের সামনে দিয়ে যাতায়াত করত, আর যতবারই এই হোটেলের চোখ পড়ত ততবারই হোটেলের রোমহর্ষক অভিজ্ঞতা তাকে বেশ আতঙ্কিত করে তুলত। এটা ছিল আমাদের আজকের মালয়েশিয়ার একটি ঘটনা, যেটা অনেকেই যারা মালয়েশিয়াতে আছেন তারা জানতে পারেন। আর গেনসিং হাইল্যান্ডে আমি নিজে গিয়েছিলাম, আমি ড্রাইভ করে গিয়েছিলাম। আমার ওয়াইফের ফ্রেন্ড ছিল সেখানে এবং আমরা গিয়েছিলাম। আমরা ওইখানে যে রিসোর্ট দেখেছি আমি কিন্তু এটা দেখি নাই। ওখানে একটা মন্দিরের মতো ছিল, সে জায়গা পর্যন্ত গিয়েছিলাম। যাই হোক, আমি যেটা বলবো যে সময় নষ্ট করব না, আমরা আরেকটা ঘটনা শুনবো। এবার যিনি ঘটনাটি পাঠিয়েছেন তিনি ফাইজুল ইসলাম ভাই, আর যার ঘটনা তার নাম হচ্ছে শঙ্কর রায়। আজ যে ঘটনাটি বলবো শঙ্করদার, সেটি কলকাতার একটি ঘটনা, বহুদিন আগের ঘটনা। ঘটনার সাল 1990 থেকে 95 দিকে হবে। আসলে এটা একদম শুরুর দিকে, 90s শুরুর দিকে। তো যিনি শঙ্করদা তিনি সরাসরি ঘটনা শেয়ার করেছেন। এটা শেয়ার করেছেন ফাইজুল ইসলাম ভাইয়ের কাছে। তিনি ফাইজুল ইসলাম ভাই ব্যতীত এই ঘটনা কয়েকটা যিনি তার পরিবার ছাড়া আর গুটি কয়েক আত্মীয় ছাড়া কেউ জানেন না। ফাইজুল ইসলাম ভাই জানতে পেরেছেন এবং ফাইজুল ইসলাম ভাই বলেছেন যে তিনি ঘটনাটি শেয়ার করবেন, যার বিধায় তিনি বলেছেন। আর যেহেতু শঙ্করদার বয়স বেশ বেশি হয়ে গেছে, তিনি এখন আর এই কাজে নাই দেখে তিনি ঘটনাটি শেয়ার করেছেন। শঙ্করদা আগে অ্যাম্বুলেন্স চালাতেন, পুরাতন কালের অ্যাম্বুলেন্স চালাতেন। এখনকার মতো বর্তমান যুগের সেই সব আধুনিক অ্যাম্বুলেন্স তখন ছিল না। আসলে বর্তমান যুগে এখনো কলকাতাতে এত আধুনিক অ্যাম্বুলেন্স কিছু কিছু হাসপাতালের আছে, কিন্তু ওই হাসপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভারগুলো সাধারণ না, তারাও ওয়েল ট্রেন্ড অ্যাম্বুলেন্স ড্রাইভার, যারা অনেকটা হাসপাতালের মতোই অ্যাম্বুলেন্সের মধ্যে সরঞ্জাম এখন থাকে। কিন্তু তখন আর এগুলা ছিল না, তখন হাসপাতাল ভিত্তিক অ্যাম্বুলেন্স থাকতো, আবার কিছু কিছু বাইরের ভাড়াটে অ্যাম্বুলেন্স থাকতো। উনি ছিলেন ভাড়াটে অ্যাম্বুলেন্স, ওনার নিজের গাড়ি ছিল, যেহেতু উনি এই গাড়িটা নিয়ে রোগী আনা নেওয়া করতেন, লাশ আনা নেওয়া করতেন। একদিন রাতের বেলা উনি কয়েকটা লাশ নিয়ে দুইটার বেশি লাশ নিয়ে তিনি রওনা হয়েছেন। তিনি যাবেন গোপীনগরের দিকে। তার বাসা হচ্ছে কলকাতা শহরেই। কলকাতা শহরে উনি থাকতেন হচ্ছে, এটাকে বলে বাগবাজার কলোনি। এটা অনেকটা শ্যামপুকুরের পরে, এখন বাগবাজার কলোনির ওই দিকটায় থাকতেন। সেটা ব্রিজের খুবই কাছাকাছি। ব্রিজ বলতে হচ্ছে ওই দিক থেকে হাওড়া রেলওয়ে স্টেশনটা খুব বেশি দূরে না। তো তিনি বলেছেন যে তিনি ওই জায়গাটায় থাকতেন। তো ওদিন রাতের বেলা তিনি রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন। ওনার অ্যাম্বুলেন্সে ছিল দুটা লাশ ছিল।
লাশগুলো কার ছিল বা ছেলে বা মেয়ে, কটা ছেলে মেয়ে বা ছিল এটা তিনি জানেন না। তিনি গাড়ি চালাচ্ছিলেন রাস্তার মাঝখানে। তিনি যখন অনেকটা রাস্তার মাঝামাঝি রাস্তায় চলে আসেন, অনেকটা দাসনগর, সম্ভবত দাসনগর হয়ে যাচ্ছিলেন বা কিছু একটা এরকম একটা জায়গার তিনি নাম তিনি বলেছেন। সেখানে রাস্তার পথিমধ্যে হঠাৎ করে একটা বাঁশ ফেলে রাখে কেউ। বাঁশ ফেলে রাখলে তিনি ওই জায়গায় হকচকিয়ে যান। আর উনি দেখেন যে রাস্তার বাম পাশ দিয়ে কাঁচা টাইপের মাটি ফালানো, সেই বাম পাশ দিয়ে তিনি যেতে পারবেন। আর যেহেতু গাছের গুড়িটা তিনি দেখতে পেয়েছেন, তিনি ওই পাশ কাটিয়ে চলে যাচ্ছেন। হঠাৎ করে তার অ্যাম্বুলেন্সের উপরে প্রচন্ড জোরে একটা অনেক লোক কেউ যেন পাথর ফেললো অ্যাম্বুলেন্সের উপরে। অ্যাম্বুলেন্স আর নড়তে পারছে না এবং তিনি একটা সময় অ্যাম্বুলেন্স থামাতে বাধ্য হন, কারণ ওই মুহূর্তে গাড়ি চলছিল না, গাড়ি স্টার্ট নিচ্ছিল না। তিনি বামে সাইড করে গাড়িটার ইন্ডিকেটর লাইট অন করে, তিনি হ্যাজার্ড লাইট বলে বা ইন্ডিকেটর লাইট অন করে তিনি আসলে স্টার্ট নেওয়ার ট্রাই করছিলেন, কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছিল না। রাত আসলে কয়টা বাজে সেটা তিনি আনুমানিক জানেন না। হঠাৎ করে তার মনে হচ্ছে পেছনে, তার অ্যাম্বুলেন্সের পেছনে যে দুটো লাশ ছিল, সেই দুটো লাশ উঠে বসেছে, শুয়ে নাই। এটা দেখার পর ওনার ঘুম ভেঙে যায়। শঙ্করদার ওইটাই জীবনে প্রথম বাজে স্বপ্ন। বাজে স্বপ্ন বলতে তিনি অ্যাম্বুলেন্সের রেগুলার লাশ আনা নেওয়া করেন এবং বহু লাশ আনা নেওয়া করার সময় অনেক সময় অ্যাম্বুলেন্সে তার একা থাকতে হয়েছে, কারণ মোস্ট অফ দ্য টাইম কলকাতার বাইরে যদি কোনো লাশ নিয়ে যাওয়া হতো তখন অনেকে অ্যাম্বুলেন্সে নিত, কারণ যারা অ্যাম্বুলেন্সে নিতে পারতো তারা অ্যাম্বুলেন্সে নিত। তো ওই স্বপ্নের পর তিনি তার স্ত্রীকে বলেন যে আমি এরকম স্বপ্ন দেখেছি, আমি তো এরকম স্বপ্ন কখনো দেখি নাই। যাকে ওনার ভাগ্যে কে আছে তা তো উনি জানতেন না, উনি স্বপ্ন দেখেছেন কারণ রেগুলারলি লাশ নিয়ে যান। এটা তিনি ভেবে নেন যে যেহেতু লাশ তো রেগুলার নিয়ে আসি, হতে পারে এটা অন্য কোনো কারণে হতে পারে, হয়তোবা এটা অনেকদিন নিয়ে আসা যাওয়ার কারণেই আমার মাথা থেকে এসছে। কিন্তু উনি কখনো এসব জিনিস নিয়ে ভয় পেতেন না। উনি ঘটনা শুরু করার আগে একটা বলেছেন যে একদিন এমন হয়েছিল যে উনি একটা লাশ নিয়ে যাচ্ছিলেন গাড়িটার মধ্যে। সেই গাড়িটার মধ্যে একটা মুসলিম সম্ভ্রান্ত পরিবারের একজনের লাশ ছিল। তো তিনি যার আত্মীয় মারা গেছেন তাদের থেকে একজন লোক তার পাশে বসেছিল এবং লাশ পথিমধ্যেই যখন লাশ নিয়ে যাচ্ছিলেন তার গাড়িটা বেশ ভারী ফিল করছিলেন তিনি। তার হঠাৎ করে প্রচন্ড জোরে একটা শব্দ হয়। তো রাস্তার মধ্যেই, মাঝ রাস্তায়, গভীর রাত তখন, তো প্রচন্ড শব্দ হয়, কারণ অনেক দূরে যেত তার। কলকাতা তো বেশ বড়, দেখা যেত যে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে তো 150-200 কিলোমিটার দূরে এরকম জায়গা তো মাঝে মধ্যে যেতে হতো। অনেক সময় দিল্লি পর্যন্ত তিনি গাড়ি নিয়ে গেছেন, এরকম দিনও আছে। কিন্তু সেই ঘটনায় তিনি যাচ্ছেন না। ওইখানে রামকৃষ্ণপুর এরকম একটা কৃষ্ণরামপুর নামে একটা জায়গা আছে, এরকম একটা জায়গা দিয়ে যাওয়ার সময়, এটা 90s আগে, উনি এটা তো পুরাতন মাইক্রোবাস ছিল তখন, এটা খুব বেশি বড় না, ছোট মাইক্রোবাস, সেটা দিয়ে লাশ আনা নেওয়া করতেন। তো তিনি ওইটা দিয়ে লাশ নিয়ে যাচ্ছিলেন। রোগীও আনা নেওয়া করতো, ইমার্জেন্সি কেসেসে মোস্টলি রোগীই থাকতো, লাশ খুব কম। তো ওই লাশ নিয়ে যাওয়ার সময় তার গাড়ির মধ্যে হঠাৎ করে জোরে বিশাল বড় শব্দ হয়। তো তিনি মনে করেন গেছে, এখন তো টায়ার চেঞ্জ করতে হবে। তিনি নেমে দেখেন যে হঠাৎ তো টায়ার ফাটার শব্দই ছিল, আর ওই মুহূর্তে রাস্তায় কোনো গাড়ি ঘোড়া ছিল না। তিনি দেখেন যে টায়ারটা ইনট্যাক্ট, কিচ্ছু হয়নি, এবং তিনি তার টায়ার ফেটে গেলে যেরকম গাড়িটা হেলে দুলে, তার গাড়িটা এরকম হেলেও দুলেছিল। কিন্তু যখন তিনি গাড়ি থেকে নেমে দেখেন টায়ার ইনট্যাক্ট, কোনো সমস্যা হয়নি, কিন্তু অ্যাম্বুলেন্স স্টার্ট নিচ্ছিল না। ওইটা তার একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল, কারণ গভীর রাত, সাথে একজন মানুষ মাত্র, পেছনে একটা লাশ, তার কাছে খারাপ লাগছিল, তার কাছে ভয় লাগছিল। এবং ওনাদের সাথে যে আরেকটা অ্যাসোসিয়েটেড গাড়ি ছিল সেটা ওই মুহূর্তে তাদের সাথে ছিল না, হয়তো সেটা আগে চলে গেছে, তবে এটা পেছনে পড়েছে। কিন্তু লাশবাহী যে গাড়িটা ছিল সেটাতে ওনারা মাত্র 2 জন ছিল। তো খুব সম্ভবত এরকম শব্দ হবে এটা তিনি কখনো কল্পনা করতে পারেননি। ওনার কাছে মনে হচ্ছে যে গাড়ি গেছে, এবং উনি মেন্টালি প্রিপারেশন নিয়েছিলেন যে গাড়ি টায়ার চেঞ্জ করবেন, কিন্তু সেটা আর হয়নি। এটা তার এক্সপিরিয়েন্সের মধ্যে একটা। আরেকদিন একটা লাশ ছিল সাথে তার গাড়ির মধ্যে, এবং সেটা তিনি রাস্তায় ওভারটেক এড়াতে যে অপোজিট থেকে গাড়ি বাঁচাতে যে উনি প্রায় রাত্রে 10টা 11টার দিকে খাদে পড়ে যায়,
সেইখানে লাশ পুরা পানিতে পড়ে গেছিল, এইটা তার মনে আছে। তো এইটা শেয়ার করেছিল, বলে যে আমি এরকম, উনি অনেকবারই নিয়ে গেছে লাশ এদিক সেদিক বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে এটা আরেক জায়গায় নিয়ে গেছে দাহ্য করার জন্য, মানে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয়েছে, গ্রাম বাড়ি নিয়ে যাওয়া হয়েছে, এরকম বহু কেসেস আছে। ওই সময়ে একটা দুর্ঘটনা ঘটে রোড সাইডে। উনি যেদিন স্বপ্নটা দেখেন তার ঠিক 1 সপ্তাহ পর একটা দুর্ঘটনা ঘটে। 2 বাসের মুখোমুখি সংঘর্ষে প্রায় 35 জন নিহত হয়, কারণ ওই একটা বাস আগুন লেগে গেছিল। তো ওই যে বাসগুলোতে আগুন লেগে গিয়েছিল সেই বাসটাতে 2 জন বা 3 জন বেঁচে ছিল, বাকিরা সবাই ডেড, বাসের যতগুলো যাত্রী ছিল। তো মোরলেস 35 জন ওই মুহূর্তে মারা গেছিল। তো ওই হাসপাতালে তাকে অন্যান্য ড্রাইভার সহ হাসপাতালেও তাকে ডিউটি করতে হয়েছিল, রোগী আনা নেওয়া করতে হয়েছিল। একটা পর্যায়ে তার গাড়ির মধ্যে, তার গাড়িতে কোনো রকমে, কারণ যারা মারা গেছে তারা খুব বেশি ধনী না আর কি, তো তিনি যারা মারা গেছে তাদের 2 জনের পরিচয় পাওয়া যায়নি, এরা কারা, এবং ওই লাশের অবস্থা এমন যে ওই লাশ রাখার মতো অবস্থা নয়, 2টা লাশই একদম পুড়ে ছারখার অবস্থা। আরেকটা ছোট্ট বাচ্চার লাশ ছিল সাথে, ওই বাচ্চার লাশ ওই বাচ্চার বাবা মা তার গাড়িতে ওঠায়, কারণ জায়গা হচ্ছিল না, কারণ এতগুলো অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছিল। তো মোরলেস তার গাড়িটা একটু বড় থাকবার কারণে, মোটামুটি বড় থাকবার কারণে 3টা লাশের জায়গা তিনি করতে পেরেছিলেন, এবং 3টা লাশ তিনি তার গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন। অন্যান্য বন্ধুরাও তার এসছে ওই জায়গায়, তার আরো কিছু অ্যাম্বুলেন্সের সাথী ছিল, তারাও এসছে। এটা তার ব্যবসা, তো এখানে তিনি গেছেন। তো 3টা লাশ নিয়ে যাওয়ার পথে 2টা লাশের একদম অবস্থা খুবই খারাপ, এটা দেখার মতো অবস্থা না, এবং ওই 2টা লাশের ক্লেম করার লোকও ছিল না। তারা কারা ছিল এটা বোঝাও যাচ্ছিল না, এবং 2টাই পুড়ে গেছে। আর যেহেতু ক্লেম করছিল না কেউ, আর ওই মুহূর্তে অনেকেই যারা আত্মীয় স্বজন দেখে ফেলেছে, তো ওনার লাশটা গাড়ির উপরে রাখা ছিল। তো এর মধ্যে হঠাৎ করে তখন বিকালবেলা 2জন লোক আসে। 2জন লোক এসে বলতে থাকে যে আমি আপনার গাড়িতে 2টা লাশ আছে, যেটা নাকি এখনো হদিশ মেলেনি। তো বলে যে হ্যাঁ, এটার জন্য ডিসিশনের জন্য ওয়েট করছি আমরা, তো আমরা ডিসিশন পেলে এটা আমরা নিয়ে যাব, এবং এটা গভর্নমেন্ট উপায়ে এটাকে শেষকৃত্য সম্পন্ন করা হবে। তো এরকম কিছু একটা শুনতে পাচ্ছিল আর কি, কারণ এই 2টা পুড়ে গেছে, এত টেকনোলজি তো হাই ছিল না তখন। তো যাই হোক, উনি লাশগুলোকে সাথে রাখেন, এবং বিকালবেলা এরকম 2জন লোক এসে তারা 2টা লাশ শনাক্ত করে। তখন বলে যে ঠিক আছে, আমাদেরকে এই অমুক একটা জায়গায় যেতে হবে, আমি জায়গাটার নাম বলছি না, অমুক একটা জায়গায় যেতে হবে, সেইখানে আমরা শেষকৃত্য সম্পন্ন করবো, আমাদের এই 2টা লাশই আমাদের 2জনের। তো ওই 2জনের 2টা ইন্ডিভিজুয়াল লোক ওই মুহূর্তে তার গাড়িতে ওঠে। একজন উঠতে পারে, আরেকজন উঠতে পারে না। আর বাচ্চার বাবা মা আলাদা করে তাদের ওই জায়গার থেকে কাছাকাছি একটা জায়গায় শ্মশান ঘাটে তারা নিয়ে যায় বাচ্চাকে। আর ওই 2টাকে শ্মশান ঘাটে নেওয়ার জন্য তারা একটা জায়গার নাম বলে, যেটার নাম আমি বলছি না, আমি জাস্ট একটা ইন্ডিকেট করছি যে এটা কোন জায়গায় হতে পারে। এটা বেশ দূরে, কলকাতা থেকে অনেক দূরে, অনেকটা আসানসোলের কাছাকাছি, রঘুনাথপুরের আশপাশের কোন একটা জায়গায়। আমি জাস্ট বললাম যেটা জানা গেছে সেটা। অনেকক্ষণের ড্রাইভ প্রায় যেতে, কলকাতা শহর থেকে ওই জায়গাটা যেতে প্রায় 248 অথবা 250 কিলোমিটারের মতো ডিস্টেন্স হতো, এবং সেটা প্রায় তখনকার আমলে প্রায় 10 ঘন্টার কাছাকাছি। তো তারা রওনা দেয়, এবং তখন তো তেল নিতে হবে। প্রতিমধ্যে তিনি পুরা গাড়ি ভর্তি তেল নেন, এবং সেই তেলের টাকা পেমেন্ট করে হচ্ছে যিনি তার সাথে ছিলেন তিনি। 2জনের মধ্যে একজন পেমেন্ট করে, কিন্তু 2জনের কেউই কারোর সাথে কথা বলছিল না। একজন বসেছে পেছনে, আর একজন বসেছে সামনে, ওই বাচ্চাকে পৌঁছে দেওয়ার পর। তো 2জনই কেউ কারোর সাথে কথা বলছে না, এবং কেউ চেনেও না, এবং তাদের 2জনের মধ্যে কোনো ধরনের কান্নাকাটি বা কিছু। তো তিনি মনে করেছেন 2জন একই জায়গার লাশ নিয়ে যাচ্ছে, পাশাপাশি একজন এক জায়গার নাম বলেছে, আরেকজন আরেক জায়গার নাম বলেছে, কিন্তু 2জনের শ্মশান ঘাটের নাম সেম। তো প্রথমে এই জিনিসগুলো স্ট্রাইক করে নাই, কারণ যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে, এতগুলা মানুষের মৃত্যু হয়েছে, ওই জায়গা থেকে লাশটা নিয়ে বের হয়ে যাওয়া, প্লাস এইখানে এই 2টা লাশের জন্য 2টা ইন্ডিভিজুয়াল মানুষ এসছে, সেগুলো খেয়াল করার সময় হয়নি আসলে যে তারা দেখতে কেমন, কারণ সন্ধ্যা হয়ে গেছিল, এগুলো চিন্তা করে না। ছোট বাচ্চা একটা ছিল, তাকেও আসলে শ্মশান ঘাটে ড্রপ করতে হয়েছে। এখানেও যে ডিস্টেন্সে যাওয়া কথা, রওনা দেওয়ার কথা, তাতে মনে হচ্ছিল যে সকাল হয়ে যাবে। তো তিনি সেভাবে চিন্তা করে রওনা দেন যে রাতে রওনা দিব, সকালে পৌঁছবো। আর মোস্ট অফ দ্য টাইম
দূরের ট্রিপগুলো রাতে নিলে খুব আরাম করে যাওয়া যেত বিধায় তিনি রাতে নিয়েছিলেন, কারণ অনেক বড় তো, কলকাতা অনেক বড়। আর এটা আমি বলবো যে যিনি যে জায়গায় যাচ্ছিলেন সেটা আসানসোলের আশপাশে, অনেকটা ঝাড়খণ্ডের কাছাকাছি। যাই হোক, সেটা ঝাড়খণ্ড না, সেটা আসলে ভুল বলা, আশেপাশে কোনো জায়গাতে। তো যাওয়ার পথে প্রতিমধ্যে যেই দুটা লাশ তিনি বহন করছিলেন, সেই দুটা লাশের দুজন লোক, একজন সামনে একজন পিছনে যিনি বসছেন তিনি আসলে ঠিক মতো বসতে পারেননি। তো রাস্তায় তেল নেওয়ার পর যখন 3 ভাগের 1 ভাগ রাস্তা সফর করা শেষ, তখন অলরেডি রাত 11টার বেশি বাজে। তিনি রওনা দিয়েছেন আরো আগে, তো রাত 11টার বেশি বাজে। যখন রাত 12:30 অথবা 1টার দিক, আসলে ঘড়ির সময় তখন আসলে মনে ছিল না, যখন 12:30 1টার দিক হবে, হঠাৎ করে তিনি দেখলেন যে 2জন লোক তাকে ইশারা দিচ্ছে ডানে ঢোকার জন্য এই গাড়িটা নিয়ে। তিনি বললেন যে ডানে কেন ঢুকবো, ডানে তো কোনো রাস্তা নাই, এই রাস্তা দিয়ে তিনি রেগুলার যাতায়াত করে। তখন রাস্তাঘাট রোড এত ভালো ছিল না। তো বলে যে ডানে আমি কেন যাবো, বলে যে এদিক দিয়ে কোনো রাস্তা নাই, এদিক দিয়ে আছে একটা কাঁচা রাস্তা যেটা আসলে ঢোকার মতো না। তারা তাকে ইশারা করে ডানে ঢোকেন, কিন্তু তিনি ঢোকেননি। বলে যে আমি আপনাকে যেই জায়গায় আপনি ফর্দ করেছেন, যে জায়গায় আপনি চিন্তা করেছেন যাবেন, সেই জায়গায় আমি আপনাকে নামিয়ে দিব, আমি ডানে বামে ঢুকতে পারবো না বাবু। তো তিনি কি করলেন, যাচ্ছিলেন। তো একটা পর্যায়ে তারা খুব রাগ হয়ে যায়, একটা পর্যায়ে সামনে যিনি বসেছিলেন তিনি বেশ রাগ হয়ে যায় যে আমাদের এখানে নামিয়ে দেন। বলে এখানে নামিয়ে দিব কিভাবে, বলে আপনি নামিয়ে দেন, আমরা এখানে আমাদের লাশ নিয়ে চলে যাব। রাত্রে 1টার বেশি বাজে বাবু, আপনি কি বলছেন, এই লাশ নিয়ে আপনি কোথায় যাবেন? বলে যে আপনি নামিয়ে দেন, আমরা লাশ নিয়ে চলে যাব। তো উনি কি করলো, গাড়িটা থামল এবং এত জোরে চিৎকার করছিলেন, সামনে যিনি বসেছিলেন তিনি এত জোরে চিৎকার করছিলেন যে তিনি আসলে গাড়ি থামাতে বাধ্য হন। আর খারাপ ব্যবহারের চরম লেভেল পর্যন্ত চলে গেছে। তিনি গাড়ি থামিয়ে দেন, ঠিক আছে আপনি আপনার লাশ নিয়ে চলে যান। কিন্তু সাথে সাথে এটাও ভয় পাচ্ছিল, দুটা লাশ, 2জন মানুষ, কোনো একটা বিপদ ঘটলে পুলিশের কেসের মধ্যে মামলায় পড়ে যাবে, ঝামেলা হতে পারে। তিনি নামিয়ে দেন 2টা লাশ সহ 2জন মানুষকে। এরকম কখনো হয়নি, 2টা লাশ 2জন মানুষ এরকম কখনো হয়নি। তো 2টা লাশ নিয়ে পুলিশের কোনো কাজে যেতে হয়েছে, কিন্তু 2টা লাশ নিয়ে 2টা মানুষ এরকম কখনো হয়নি তার সাথে। তো তিনি যিনি সামনে ছিলেন তিনি গাড়ি থেকে নেমে পেছন দিকে যান। তো তিনি কি করেন, গাড়ির দরজাটা খুলে পেছনে আসছেন, মানে পেছনে এসে পিছনের ইয়াটা খুলে দিবেন, ব্যাগডালাটা খুলবেন গাড়ির লাশ নামানোর জন্য। তো তিনি দেখলেন একজন তো পেছনে চলে গেছে। তো তিনি লুকিং গ্লাস এত কিছু খেয়াল না করে, ওই জায়গাটা অন্ধকার পুরা, গাড়ির লাইট জ্বালিয়ে গাড়ির থেকে নামেন এবং পেছন থেকে একটা ট্রাকও গেল, 2টা ট্রাকও গেল। আশপাশে কোনো একটা জায়গায় হয়তো যাচ্ছে, পরপর 2টা ট্রাক যাওয়ার পরে তিনি গাড়ি থেকে নামেন, কারণ ট্রাকগুলো যাচ্ছে, অত বড় রোড না, তো জায়গা কম ছিল। তো তিনি যখন নেমে দেখেন পেছনে, তো পিছনে যখন 2জন লোককে দেখলেন না, 2টা লাশ দেখলেন না, তখন তার অবস্থা খারাপ হয়ে গেল। তিনি ওই জায়গায় কান্নাকাটি শুরু করে দিলেন। এই 2টা লাশ 1 সেকেন্ডের মধ্যে তো লাশ নামানো সম্ভব না, নামিয়ে অন্ধকারে কোথায় যাবে, একটু আলো নাই, কোনো লাইট টাইট কিচ্ছু নাই, আলোই নাই। ওই জায়গাটা এমন অবস্থা, ওই জায়গায় কোনো আলো কিচ্ছু নাই। তাহলে এই 2টা লাশ নিয়ে ওনারা কোথায় গেল? উনি হতভম্ব অবস্থায় পড়ে গেলেন। 2টা লাশ নেই, 2টা মানুষ নেই। তাহলে লাশগুলো কোথায় গেল? তিনি কি করলেন, গাড়ি ঘুরালেন যে আমি এখন ব্যাক করি। উনি তার রবের, তার সৃষ্টিকর্তাকে ডাকছিলেন এবং যত মন্ত্র তিনি জানতেন, যতটুকু জানতেন ততটুকুই পড়ছিলেন। রাস্তার মাঝখানে হঠাৎ করে যতটুকু রাস্তা তিনি কাভার করেছেন, তারপরের রাস্তায় তিনি ব্যাক করতে গিয়ে দেখেন গাড়ি চলছে 2 ঘন্টা 3 ঘন্টা, গাড়ির রাস্তা শেষ হয় না। কারণ তিনি যতটুকু কভার করেছেন সেটা 3 ঘন্টা 3.5 ঘন্টা রাস্তা, কিন্তু অলরেডি ভোরবেলার দিকে 3:30 4টা বাজে, কিন্তু তিনি অর্ধেক রাস্তাও আসেননি, মানে যতটুকু কভার করেছেন ওইটার অর্ধেকও আসেননি। তাহলে তিনি কোথায় আছেন এক্স্যাক্টলি তিনি বুঝতে পারছিলেন না। হঠাৎ করে তার হেডলাইটের সামনে, একদম হেডলাইট থেকে, তার গাড়ি থেকে হয়তো বা 150-200 গজ সামনে, তিনি দূর থেকে দেখতে পাচ্ছিলেন ডিপার মারার পরে যে দূরে 2টা লাশ রাস্তার মাঝখানে পড়া। এবার তিনি গাড়ি থেকে নামেন, কারণ ওই 2টা লাশ, পোড়া 2টা লাশ, হাত পা উঁচু হওয়া, পুড়ে গেছে লাশগুলো। হাত পা যে মানে কাপড় পেঁচানো, তো যে পেঁচানোর ভেতর থেকে হাত পা যে উঠে আছে সেটা তিনি পরিষ্কার দেখতে পেলেন। তো এটা তো এভাবেই তিনি গাড়িতে নিয়েছিলেন, এভাবেই কষ্ট করে গাড়িতে উঠিয়েছেন। সেই লাশগুলো ওই রাস্তার উপরে পড়া দেখেছেন। পড়া দেখার পরে উনি তো ভয়, আর উনি নেমে সাথে সাথে গাড়িতে আবার দৌড় দিয়ে ব্যাক করে ওঠেন। ব্যাক করে গাড়ি স্টার্ট দিতে যাবেন, স্টার্ট হচ্ছে না।
আশপাশে কাউকে দেখতে পাচ্ছে না, শুধু দুটা লাশ পড়া। কোনো গাড়ি ঘোড়াও যাচ্ছে না, এবং উনি যে এতটুক রাস্তা ব্যাক করলেন কোনো গাড়ি ঘোড়া দেখেননি। অপোজিট সাইড থেকে তো কোনো গাড়ি ঘোড়া আসতে থাকবে, যেদিকে যাচ্ছে কলকাতা থেকে যেসব গাড়িগুলো আসে সেটা দিক দিয়ে যেতে পারে, কিন্তু এরকম কোনো গাড়ি ঘোড়ার কিচ্ছু সাইন তিনি পেলেন না। ওই মুহূর্তে তিনি দেখলেন ওই দুটো লাশ পড়া, এবং ভোর পর্যন্ত তিনি অপেক্ষা করার টার্গেট নিলেন, যেভাবে হোক গাড়িতে বসে থেকে ভোর পর্যন্ত অপেক্ষা করব। এরই মধ্যে 10 to 15 মিনিটসের মধ্যে তার গাড়িটা স্টার্ট হয়ে যায়। গাড়ি স্টার্ট হয়ে যাওয়ার পর তিনি গাড়ি স্টার্ট দেন এবং যেদিকে মন চায় সেদিকে দৌড় দেন বলে গাড়িটা নিয়ে দৌড় দেন। গাড়িটার সামনে লাশকে ক্রস করে যাননি, তিনি গাড়ি ঘুরিয়ে পেছন দিকে রওনা দেন। পেছন দিয়ে রওনা দিয়ে দিতে গাড়ি চলতে থাকে ভোরবেলা। তিনি ভোরবেলা যখন, মানে এইটা একটা ইনসিডেন্ট যেটা তিনি কখনো ভুলবেন না। তিনি যে জায়গাটা, যে শ্মশান ঘাটটায় যাচ্ছিলেন সেটা তিনি চেনেন, এটা তার চেনা জায়গার মধ্যে একটা, তিনি গেছেন বহুবার। তো তিনি টার্গেট করেন পেছনে যেহেতু যাচ্ছি, একবার শ্মশান ঘাটের ওই জায়গাটায় চলে যাই। ওই জায়গায় তো অপরিচিত লোক আছে, ওই জায়গার পরিচিত পুরোহিত তার আছে, মানে ওই জায়গাটা তার পরিচিত, যে জায়গায় তিনি যাচ্ছিলেন ওই দুইটা লাশ নিয়ে। তিনি ওখানে রওনা দিয়ে দিই। এখন তো এদিকে যেতে পারলাম না, যতদূর চাই যতটুকু গাড়িতে তেল আছে। তো একটা পর্যায়ে তিনি যখন ওই শ্মশানের আশপাশে পৌঁছালেন, তিনি যেয়ে দেখেন যে দুটা লাশ সেখানে পুড়ছে। শ্মশান ঘাটের কাছে যাওয়ার পরে কিছু মানুষজন জড়ো হওয়া। তো উনি বললেন যে এইখানে দুটা লাশ পুড়ছে, এখানে আমার দুটা লাশ নিয়ে আসার কথা ছিল। এই লাশগুলো আমি পথিমধ্যে, উনি পুরোহিতকে জানালেন, আমি দেখলাম আমার গাড়ি থেকে লাশগুলো উধাও হয়ে গেছে, কোথায় গেছে আমি জানি না। এর মধ্যে আমি যখন আবার ব্যাক করতে গেছি, লাশগুলোকে আমি রাস্তার মাঝে পড়া পেয়েছি। এরকম আমার জীবনে কখনো ঘটেনি। আমি জাস্ট আমার সৃষ্টিকর্তার নাম নিয়ে রওনা দিয়েছি এই পাশে। তো উনি অনেকটা ভোরবেলা বলতে হচ্ছে সকাল 6টা-7টার দিকে ওই শ্মশানের কাছে পৌঁছান, এবং ওখানে যেয়ে দেখেন যে দুটো লাশ পুড়ছে। তখন ওখানে পুরোহিতকে জিজ্ঞেস করেন, যেখানে যে দুটো লাশ পোড়ানো হচ্ছে, এটা কি অ্যাক্সিডেন্টের লাশ কিনা? তখন তিনি বলেন, না তো, এটা তো আমাদের এলাকার দুটো লাশ আজকে এসছে সেখানে। এটা অনেক বড় শ্মশান ঘাট বলে, এটা আমাদের এলাকার, এখানে তো কোনো অ্যাক্সিডেন্টের লাশ আসেনি, আর আমি তো জানি যে কার কার লাশ এসছে, সুতরাং অ্যাক্সিডেন্টের লাশ তো এখানে আসেনি। তো বলে, যেখানে আমার আজকে দুটো লাশ নিয়ে আসার কথা ছিল, সেই দুটো লাশ অ্যাক্সিডেন্টে পুড়ে গেছিল। তখন তিনি মেলাতে পারছিলেন না, আসলে এই সময়টাই তার থাকার কথা ছিল। গতকালকে তিনি যদি রওনা দিতেন ঠিক মতো, এই সময়টা তার থাকার কথা ছিল, এবং এই সময়ই আসলে শেষকৃত্য সম্পন্ন করার কথা ছিল। তিনি হিসাব মিলাতে পারেননি। অনেকক্ষণ পরে তিনি থেকে রেস্ট নিয়ে সেই জায়গাটায় কিছুক্ষণ থেকে প্রায় 6-7 ঘন্টা থেকে একটা পর্যায়ে রেস্ট নিয়ে তাকে গাড়ি নিয়ে দিনের বেলায় ব্যাক করতে হয়েছে কলকাতাতে। তার ভাষ্যমতে এই প্রথম তিনি প্যারানর্মাল কিছু জিনিসের সম্মুখীন হলেন, যেখানে তার গাড়ি থেকে লাশই উধাও হয়ে গেছিল। এবার আসি 1998 সালের একটি ঘটনায়। এই ঘটনাটি বলতে যে তার নাকি হাত পা পর্যন্ত কাঁপছিল, এবং বলেছেন যে তিনি এটা তাদের পরিবারের যাদেরকে বলেছেন তারা সবাই বেশ ভয় পেত। বাচ্চাদের বেশ পছন্দ ছিল ঘটনাটা, কারণ বাচ্চারা অনেকে শুনতে চেত। একটা পর্যায়ে তিনি ঘটনাটা বলা বন্ধ করে দিয়েছিলেন, কারণ গল্প বলতে বলতে এই ঘটনাটা তিনি খুব গিল্টি ফিল করতেন, কারণ এই ঘটনাটা তার সাথে একটা ছোট বাচ্চার সাথে ঘটে যায়। আসলে বাচ্চাটা বলতে জিনিসটা এরকম যে এটা ওনার শেষ ঘটনা, এবং এটার পরে তিনি আর কখনো কোনো কিছুর সম্মুখীন হয়নি, কারণ তিনি একটা পুরোহিতের কাছ থেকে একটা জিনিস নিয়েছিলেন, যেটা তার সাথে থাকার কারণে তিনি মনে করেন যে তার কাছে তিনি আর কোনো কিছু দেখেননি। আর এরপরে একটা সময় তিনি এই ব্যবসা বন্ধ করে দেন, সেটা তিনি কন্টিনিউ করেননি। তখন তিনি লাশ আনা নেওয়া, রোগী আনা নেওয়া করতেন, এবং অনেক সময় অনেক ক্ষেত্রে যাত্রী টাকা দিতে না পারলেও দেখা যেত একটা সামান্য টাকার বিনিময়ে তিনি এই কাজগুলো করতেন। এটা তার ভাল লাগতো, এটা তার একটা নেশার মতো ছিল। তো 1999 থেকে 2000 সালের দিকের কথা, একটা বাচ্চা হাসপাতালে মারা যায়, এবং সে হাসপাতাল থেকে মারা যাওয়ার পরে বাচ্চাটা আসলে ছিল কলকাতার বাইরে একটা হাসপাতালে, এবং সেখানে তিনি উপস্থিত ছিলেন বিধায় তিনি ওই ট্রিপটা নেন। তো হাসপাতাল থেকে তার ছেলেটার বয়স হচ্ছে 9 বছর বয়স, ছেলেটা পানিতে পড়ে মারা গিয়েছিল। তিনি কোনো একটা কারণে সেই জায়গায় হয়তো বা কোনো একটা কারণে গিয়েছিলেন, এটা তার প্রপারলি তিনি ফাইজুল ইসলাম ভাইকে বলেননি। তো তিনি যেহেতু ওই জায়গায় কাজের জন্য গেছিলেন, এখানকার ওয়ার্ড বয়রা প্লাস ওই হাসপাতালের লোকজন তার পরিচিত ছিল। ওই যে ছেলেটা পানিতে পড়ে মারা গেছিল, ছেলেটা সকালবেলা এই ছেলেটার লাশ নিয়ে আসা হয়,
এবং লাশ নিয়ে আসার পরে ডাক্তাররা বলে যে ছেলেটা বেঁচে নাই। তো ছেলেটা লাশটাকে বাইরে রেখে কান্নাকাটি চলছিল, লাশের উপর দিয়ে একটা কাপড় দিয়ে কান্নাকাটি চলছিল। তখনও বাসায় বা এই হাসপাতালের বাইরে নেওয়ার প্রিপারেশন চলছে, তখনও নিয়ে আসা হয়নি। তো তিনি দেখেছেন ছেলেটার লাশটা, তিনি দেখেছেন। ওখানে লোকজন উপস্থিত, জনতার বেশ একটা ভিড় ছিল। এটা তখনকার সময় একটা লাশ দেখলে মানুষজন এরকমই ভিড় করতো আর কি। তো তিনি ওই লাশটা দেখেন এবং একটা পর্যায়ে যখন সব কাগজপত্র সম্পন্ন হয় হাসপাতালের সাথে, ওর বাবা মা যখন আত্মীয় স্বজন সহ এই লাশটাকে নেওয়ার পরিকল্পনা করছিল, তখন আসলে ওই হাসপাতালের ওয়ার্ড বয় দিয়ে তিনি ট্রিপটা নেন। কলকাতা থেকে প্রায় ওই যে জায়গার হাসপাতাল, কলকাতা শহরের বাইরের একটা হাসপাতাল, ছোট হাসপাতাল, সেখান থেকে প্রায় 200 কিলোমিটার দূরের একটা জায়গায় তিনি 150 কিলোমিটার দূরে, 200 না 150 কিলোমিটার দূরে একটা জায়গায় তিনি নিয়ে যেতে হবে তাকে। এবং এইটা বেশ ভালো একটা ভাড়ায় তিনি ঠিক করেন। তো গাড়িতে ওঠেন হচ্ছে এই যে বাচ্চাটা মারা গেছে সেই বাচ্চাটার চাচা ওঠে এবং বাচ্চাটার বাবা ওঠে পেছন দিয়ে। তো যাই হোক, গাড়িটার মধ্যে ওঠার পরে ওরাও আরেকটা গাড়ি ভাড়া করে তারা রওনা দিয়েছে। তাদের বাড়ি হচ্ছে ওই জায়গাতে। তারা এই জায়গায় এসে আসলে বেড়াতে এসেছিল, বাচ্চাটা পানিতে পড়ে গেছিল, সেটা হচ্ছে আসল ঘটনা। তো যাই হোক, পরে ওনারা যখন ফেরার পথে রাস্তার মাঝখানে যখন ওনাদের বাড়ি, মানে ছেলেটার, বাচ্চা ছেলেটা যে মারা গেছে সেই ছেলেটার বাড়ি কাছাকাছি যখন চলে এসছেন তিনি, তখন তার কাছে মনে হচ্ছিল যে পেছনে তাকাই, আমি পেছনে লুকিং গ্লাসে ছেলেটার বাবাকে দেখতে পাচ্ছি না। তিনি একটা পর্যায়ে গাড়ি যেহেতু আস্তেই চালাচ্ছিলেন, তিনি লুকিং গ্লাসে না একটা হালকা করে পেছনে তাকান, ঘাটটা বাঁকা করে। তিনি দেখেন ছেলেটার বাবা মাথাটা হেলান দিয়ে গ্লাসের সাথে শুয়ে আছেন এবং যেই লাশটা নিয়ে তিনি যাচ্ছিলেন সেই লাশটা মাথা উঁচু করে রেখেছে। মানে লাশটা এখানে একটা ফ্ল্যাট সারফেসের উপরে ছিল, গাড়িটার একটা স্ট্রেচারের উপরে ছিল। ওই স্ট্রেচার থেকে মাথাটা উঁচু করে রেখেছে ছেলেটা ফুলে ফেপে ছিল। এটা 79 বছরের একটা বাচ্চা, বেশ ফোলা ছিল, তো হাত পা ফোলা ছিল এবং উপর দিয়ে খুব আহামরি কাপড় পেঁচানো হয়নি, জাস্ট একটা উপর দিয়ে কাপড় দেয়া। তার কাছে মনে হচ্ছিল যে সেটা মাথা উঁচু করা। গাড়ি চালানো অবস্থায় জোরে একটা চিৎকার দেন এবং পাশেই অবস্থিত চাচাকে বলেন যে এই আপনারা দেখেছেন, পিছনে অবস্থা দেখেছেন, কি অবস্থা, ঘটনা কি? তিনি রিফিউজ করছিলেন যে আমি আর যাব না, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না, আমি কি দেখলাম এটা। তো তখন চাচা বলছে আপনি কি দেখেছেন? বলে যে আপনাদের লাশ উঠে বসে আছে, মাথা উঁচু করে বসে আছে। আমি যেতে পারবো না বাবু, আমাকে মাফ করুন, আপনারা নেমে যান, আপনাদের লাশ নিয়ে আমি পারবো না যেতে। আমি দরকার হলে এখানে দাঁড়িয়ে থেকে আপনাদের গাড়ি ঠিক করে দিই, এই জায়গাটা এখনো গভীর রাত হয়নি, আপনাদেরকে গাড়ির ব্যবস্থা করে দিই, আপনারা চলে যান, আশপাশের দোকান খোলা। বলে কি বলছেন বাবু চাতা, আপনি কেন আমাদেরকে নামিয়ে দিবেন? আপনাকে আমাদের জায়গায় নামিয়ে দিয়ে আসতে হবে, আমাদের কি সমস্যা? তো উনি আবার গাড়ি থেকে নেমে পেছনে যে দেখে যে না, লাশের জায়গায় আছে, সেটার বাবা ঘুমোচ্ছে, ওই যে বাচ্চাটা মারা গেছে তার বাবা ঘুমোচ্ছে ওই সময়। তখন তাকে ডাক দেওয়া হয়, আপনি একটু জেগে থাকেন আর আপনি আমাদের সাথে জেগে থাকেন, কথা বলেন, তাহলে আমার যেতে সুবিধা হবে। অনেক রিকোয়েস্টের পর তিনি রাজি হন যে আচ্ছা ঠিক আছে আমি যাব। এবং প্রতিমধ্যে নামিয়ে দেওয়াটা খুবই খারাপ দেখা যায় এবং সারাটা রাতে তিনি এরকম তার সৃষ্টিকর্তাকে স্মরণ করতে করতে পুরাটা রাস্তায় গেছেন এবং রাত 2টার দিকে তাদের ডেস্টিনেশনে মানে যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় তারা রাত 2টার মতো সময় নিয়ে পৌঁছান এবং পৌঁছানোর পর তারা তিনি ওখানে মানে লাশকে নামানোর পর 1 সেকেন্ড দেরি করেন না, ওখান থেকে রওনা দিয়ে তিনি চলে যান তার এক বন্ধুর বাড়িতে, যেটা তো ওখান থেকে খুব বেশি দূরে ছিল না, কাছাকাছি ছিল। পরে বড় বন্ধুর বাড়িতে যে সেখানে তিনি রাত থেকে পরে সকালবেলা তিনি রওনা দেন। তো ছোট বাচ্চা নিয়ে এটা একটা ঘটনা তার তিনি সম্মুখীন হয়েছিলেন এবং বলেছেন যে এরকম একটা বাচ্চা লাশ নিয়ে যাওয়ার পর সেটা উঠে দাঁড়াবে, আমার সাথেই কোনো সমস্যা ছিল নাকি লাশের সাথে কোনো সমস্যা ছিল, এই ব্যারাকলে তিনি পড়েছিলেন। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম রিপন, আমি এসেছি লালমিয়ার থেকে। রাসেল ভাই, এখন যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমার কাছে পাঠিয়েছেন, তার নাম হলো সুজন। সুজন ভাইয়ের বাড়ি হচ্ছে নাটোর জেলার সিংড়া উপজেলায়। তো ঘটনাটা ঘটেছিল বছরখানেক আগে, বর্ষার এক রাতে।
সুজন ভাই এবং তার দুই বন্ধু জাহিদ এবং রুবেল ভাইয়ের সাথে তিনি চরণবিলের একটা নির্জন খালে মাছ ধরতে গিয়েছিলেন। তো সেই জায়গায় আসলে তাদের সাথে একটা ভৌতিক ঘটনা ঘটে। তো রাসেল ভাই, আমি সরাসরি ঘটনায় যাচ্ছি। ঘটনাটা ঘটেছিল 2024 সালের শেষের দিকে। তো দুই বন্ধু মিলে ঠিক করলো যে সুজন ভাই এবং তার দুই বন্ধু মিলে ঠিক করলো যে তারা খালের মধ্যে মাছ ধরবে। তো তারা মাছ ধরতে গিয়েছিল এক ধরনের কোচ দিয়ে। এটা একটা মাছ ধরার বর্ষা। তো টর্চ তো তারা আসলে ওই কোচ এবং সাথে টর্চ নিয়েছিলেন মাছ ধরার জন্য। তো রাতের বেলা চরণবিলের দিকে খালগুলো খুবই নিরিবিলি থাকে। তো ওনারা একটা ছোট্ট একটা ডিঙ্গি নৌকা নিয়ে খালের একদম ভিতরের দিকে চলে গেলেন। চারদিকে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। তো রাত তখন আনুমানিক 1টা বাজে। তো হঠাৎ রুবেল ভাই খেয়াল করলেন যে ওই খালের মাঝখানে একটা বাঁশ। তো উনি ওই রুবেল ভাই অন্য দুই বন্ধুকে জিজ্ঞেস করলো, কিরে, খালের মাঝখানে এই বাঁশটা কোথা থেকে এলো? তো সুজন ভাই আর জাহিদ ভাই টর্চ মারে দেখলেন যে খালের মাঝখানে একটা বিশাল বাঁশ পানির উপর ঝুঁকে আছে। বাঁশটা এতটাই নিচু হয়ে আছে যে নৌকা নিয়ে ওটার নিচে দিয়ে যাওয়া যাবে না। তো সুজন ভাই অবাক হলেন, কারণ এই খালের পাড়ে কোনো বাঁশঝড় নেই। তাহলে এই বাঁশটা কোথা থেকে এলো? তো ওনারা ভাবলেন হয়তো স্রোতে ভেসে এসেছে অন্য কোথাও থেকে। তো জাহিদ ভাই বললো যে একটু দাঁড়া, আমি বৈঠা দিয়ে বাঁশটা সরিয়ে দিচ্ছি। তো জাহিদ ভাই যখন বইটা দিয়ে বাসটাকে ধাক্কা দিল, তখন একটা অদ্ভুত ঘটনা ঘটলো রাসেল ভাই। বাসটা সরার বদলে উল্টো হালকা একটু কেঁপে উঠলো এবং পানির উপর থেকে ধীরে ধীরে আরো উঁচু হয়ে গেল। মনে হলো কেউ একজন অন্ধকারের ভিতর থেকে এটাকে উপরের দিকে টেনে ধরছে। তো ওনারা তিন বন্ধু একটু থমকে গেলেন এই বিষয়টা দেখে। তো সুজন ভাই বললেন যে, আরে ভাই, কাজ নেই, মাছ ধরা, চল ফিরে যাই, আমার কাছে এখানে যেন ভালো ঠেকতেছে না। তো সুজন ভাইয়ের কথা শুনে রুবেল ভাই তো হাসাহাসি করলো। আরে ভয় পাস কেন? মনে হয় এটা কোনো কচুরি বানাতে আটকে গেছে, তো একটু নড়াচড়া পাওয়ার কারণে এটা এখন উপরে চলে গেছে, এটা কেন ভয় পাওয়ার কি আছে? তো জাহিদ ভাই যখন দ্বিতীয়বার বৈঠে দিয়ে সেই কালো বাসটাকে সরাতে গেল, রাসেল ভাই তখন একটা অদ্ভুত শব্দ হলো, ঠিক যেন শুকনো হাড় যেভাবে আসলে ভাঙলে শব্দ হয়, শুকনো হাড় যেরকম ভাঙলে শব্দ হয়, ঠিক তেমন একটা আওয়াজ সেই বাসের ভিতর থেকে আসতে শুরু করলো। তো তিন বন্ধু দেখলেন যে বাসটা এবার আর উপরের দিকে উঠলো না, বরং ধীরে ধীরে নৌকার একদম মাঝখানের দিকে নুয়ে পড়তে লাগলো। তো সুজন ভাই লক্ষ্য করলেন যে বাসটার গায়ে কোনো পাতা নেই, কিন্তু ওটায় গা দিয়ে এক ধরনের চটচটে লালচে কষ গড়িয়ে পানির মধ্যে পড়তেছে। সেই কষ বা তরলটা আর কি, যেখানে পানি থেকে একটা ভ্যাবসা দুর্গন্ধ বের হচ্ছে, ঠিক যেন অনেকদিন ধরে থাকা কোনো জানোয়ারের পচা গন্ধর মতো আর কি। তো রুবেল ভাই তখনও সাহস দেখানোর চেষ্টা করছিল। সে বলল, কিরে, বাঁশটা কি আমাদের উপর পড়বে নাকি? সে যেই না হাত দিয়ে বাঁশটা একটু সরিয়ে দিতে চাইল, অমনি বাঁশটা হঠাৎ করে জ্যান্ত সাপের মতো নড়ে উঠল। বাঁশের সেই ধারালো গিঁটগুলো রুবেলের হাতের তালুতে ঘষা খেলো এবং সাথে সাথে ওনার হাত ফেটে রক্ত বের হতে লাগলো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার রাসেল ভাই, জাহিদ ভাই যখন ওনার টর্চটা সেই বাঁশের উপরে মারল, সেখানে বাঁশটা খালের পাড়ে আটকে থাকার কথা, সেখানে কোনো মাটি বা গাছ নেই। টর্চের আলোয় দেখা গেল সেই লম্বা কালো বাঁশটা খালের পাড়ে থাকা একটা বিশাল ছায়ার মতো অবয়বের হাতের মুঠোয় ধরা। মনে হচ্ছে সেই ছায়াটা খালের পাড়ে দাঁড়িয়ে বড় একটা লাঠির মতো এই বাঁশটাকে পানির উপর নিয়ে খেলতেছে। তো সুজন ভাই এবার আর নিজেকে সামলাতে পারলেন না, তিনি চিৎকার করে বললেন, জাহিদ, নৌকা ঘোড়া, এটা বাঁশ না, এটা অন্য কিছু। কিন্তু জাহিদ যখন
বৈঠা দিয়ে নৌকা ঘোরাতে যাবে, তখন দেখলো যে খালের পানি হঠাৎ করে যেন জমে আটার মতো হয়ে গেছে। মনে হচ্ছে তাদের নৌকাটা মানে এগোচ্ছেই না। তারা এত জোরে জোরে বৈঠা করতেছে, চেষ্টা করতেছে নৌকাটা এগিয়ে নেওয়ার জন্য, সেই বাসটা থেকে বের করার জন্য, কিন্তু কোনোভাবে মনে হচ্ছে যে তাদের নৌকাটা বের হচ্ছে না। তো সুজন ভাই আর ওনার বন্ধুরা যখন দেখলেন যে সেই কালো বাসটা এখন আর স্থির নেই, ওটা নৌকার তলার সাথে ঘষা খাচ্ছে আর কর্কশ একটা শব্দ হচ্ছে, তো জাহিদ ভাই যখন মরিয়া হয়ে নৌকা সরানোর জন্য বৈঠা মারতেছিল, হঠাৎ উনি দেখলো যে খালের পাড়ে সেই দাঁড়িয়ে থাকা সেই লম্বা ছায়াটা এবার নড়ে উঠলো, মানে তার জায়গা বদল করলো। সেই বিশাল আকৃতির ছায়াটা ধীরে ধীরে খালের পানির দিকে ঝুঁকতে শুরু করলো। তো টর্চের আলোয় ওনারা দেখলেন যে ওটা আসলে কোনো বাঁশ নয়, ওটা ছিল সেই বিভৎস সত্তার একটা অস্বাভাবিক লম্বা হাত। তো ছায়াটা যত ঝুঁকেছিল, সেই কালো বাঁশটা তত বেশি নৌকার উপর চেপে বসছিল। তো রুবেলের হাত দিয়ে রক্ত গড়িয়ে নৌকার তলায় পড়তেছে। আর আশ্চর্যের বিষয় হলো, সেই রক্ত যেখানে পড়তেছে ফয়সাল ভাই সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। তো সুজন ভাই খেয়াল করলেন খালের দুই পাশ থেকে আরো অনেকগুলো সরু বাঁশের মতো হাত পানির উপর যেন সাঁতরে সাঁতরে আসতেছে। তো এটা দেখে তারা তো প্রচন্ড পরিমাণ ভয় পাইছেন এবং তারা কি করবেন বুঝতে পারতেছেন না, যেহেতু এদিকে হলো জাহিদ ভাইয়ের হাতের অবস্থা খুবই বাজে হয়ে গেছে, যার রক্ত বের হচ্ছে। তো উনি হলো জাস্ট ওনার অন্য হাত দিয়ে চেপে রেখেছেন এবং রুবেল ভাই এবং সুজন ভাই দুজনেই জাহিদ ভাইয়ের কাছে বৈঠা নিয়ে তারা দুজনেই তাদের যান প্রাণ দিয়ে বৈঠা লাগাতে লাগলেন। কিন্তু রাসেল ভাই, রহস্যজনক বিষয় হচ্ছে যে তাদের বৈঠা দিয়ে এত যান প্রাণ দিয়ে যাওয়ার পরও মনে হচ্ছে যে তাদের নৌকাটা যেন খুবই ধীরে গতিতে এগোচ্ছে। তো রাসেল ভাই এখানে তারা বুঝতে পারে যে তারা কোনো একটা বিপদে পড়ে গিয়েছে। তো পরবর্তীতে তারা হলো দোয়া দরুদ করতে শুরু করে, যে যেটা জানে। তো দোয়া দরুদ পড়ার পর তারা নৌকাটাকে হালকা অনুভব করে। তো এখন দেখে যে তারা আগের থেকে নৌকাটা অনেক গতিতে চলতেছে স্বাভাবিকের মতো। তো রাসেল ভাই, তারা দুইজনের নৌকা কতক্ষণ চালিয়েছেন তাদের কোনো মনে নেই। তো রাসেল ভাই, তারা যদি নৌকায় কিনারা যদি ফেরাতে পারতেন, যেখানে নৌকা কিনারা নিয়ে যেতে 2 মিনিট লাগার কথা না, সেখানে তারা আধা ঘন্টা ধরে নৌকা বাইতেছেন, অথচ তারা সেই কিনারায় মনে হয় যে খুঁজে পাচ্ছেন না। তারা মনে হয় যে কোনো গোলকধাঁধায় পড়ে গিয়েছেন। তারা তিনজনেই কোনো কিছুই বুঝতে পারতেছে না যে কি হচ্ছে তাদের সাথে। তারা এতক্ষণ ধরে নৌকা চালাচ্ছেন, অথচ তারা কিনারায় পৌঁছাতে পারতেছেন না। রাসেল ভাই, যখনই তাদের নৌকাটা তারা ক্লান্ত হয়ে যায় আসলে, যার কারণে তারা সেই বৈঠা দিয়ে করা বন্ধ করে দেয় বিশ্রাম নেওয়ার জন্য। তো তারা চিন্তা করা হয়তো তারা নিরাপদ স্থানেই এসেছে, কিন্তু রাসেল ভাই, তাদের ধারণাটা ছিল ভুল। তারা দেখে যে তারা যেখানে আছে চতুর্দিকে প্রচুর পরিমাণ কুয়াশার কারণে আসলে সামনে দেখা যাচ্ছে না। অথচ বর্ষাকালে শুরুতে এই ধরনের কুয়াশা কখনোই থাকে না। তো তাদের কাছে এইরকম একটা ফিল হচ্ছে যে অনেক ঠান্ডা পড়তেছে, চতুর্দিকে অনেক কুয়াশা এবং কুয়াশার কারণে সামনে দেখা যাচ্ছে না। তো তারা তিনজনেই ভাবে যে তারা ভুলেই গিয়েছে যে এটা বর্ষাকাল এবং বর্ষাকালে তো এই ধরনের কুয়াশা তৈরি হয় না। তারা এটা ভুলেই গিয়েছে। তারা প্রথম ধীরে ধীরে কুয়াশা তৈরি হওয়ার কারণে তারা যখন ঠান্ডা লাগা শুরু হয়েছে, তারা ভেবেই নিয়েছে যে মনে হয় শীতকাল শুরু হয়েছে, যার কারণে হয়তো এরকম কুয়াশা। তো রাসেল ভাই, এরকম করে তারা প্রায় আধা ঘন্টার মতো সেই কুল কিনারা পাচ্ছিল না। তো আধা ঘন্টা পর যখন তারা একটু শক্তি ফিরে পায়, তখন পুনরায় তারা বৈঠা চালানো শুরু করে এবং রাসেল ভাই, তারা বৈঠা চালাতে চালাতে তারা সেই জায়গায় চলে আসে যেখান থেকে তারা বৈঠা দিয়ে দৌড়াদৌড়ি করে পরে বৈঠা চালানো শুরু করেছিল। সেই বাসটা নিচেই তারা চলে আসে। রাসেল ভাই, এখন তারা দেখে যে সেই বাসটা এখন পানির উপরিভাগে নেই
এটা এখন মনে হয় যে পানির থেকে প্রায় 15-20 ফিট উপরে আর কি ভেসে আছে সেই বাসটা। তো এখন আসলে এর আগে যেরকম তারা যেরকমটা দেখেছিল যে লাইট দিয়ে যে সেই বাসটা একটা ছায়ার মতো, ছায়ার হাত বা অবয়বের হাতটাই ছিল বাসটা, কিন্তু তারা দেখে যে না, সেই ইয়াওয়ের কিনারায় মানে একটা হলো সেই মরায়াওয়ের মধ্যে, মানে সেই নদীটার মধ্যে একটা মাঝখানে একটা বড় ঢিপি আছে, সেই ঢিপির মধ্যে আর কি এই বাসটা গাড়া। তার সাথে ছোট ছোট 2-1টা বাস আছে, ওগুলো অনেক ছোট, কিন্তু এই বাসটা সব থেকে বড়, আর সেটাই হচ্ছে পানির উপর নুয়ে পড়ে আছে বা 20 ফিট উপরে। তারা স্পষ্ট দেখলো। তারা যখন সেখানে আসলো, চারিদিকে কুয়াশাগুলো ধীরে ধীরে মিলিয়ে গেল, কিন্তু তার রাসেল ভাই এখানে তার 3 বন্ধু মিলে, সুজন ভাই এবং জাহিদ ভাই, রুবেল ভাই মিলে খুবই অবাক হয়ে যায় যে তারা তো এইমাত্র এখান থেকে 1 ঘন্টা ধরে নৌকা চালিয়ে গেল, তাহলে তারা কিভাবে আবার এখানে ফিরে আসলো? তারা তো এই উল্টো ফেতে আবার আসেনি, তারা তো অপোজিট পাশে গিয়েছে, তাহলে তারা কিভাবে এখানে আসলো? তো তারা কোনোভাবে চিন্তা করতে পারে না। তো যখন রাসেল ভাই এখানে আসার পর তারা দেখে যে একদম পরিষ্কার, আবহাওয়াটা পরিষ্কার হয়ে গেছে, তো তারা কিনারা দেখতে পারতেছে। তো তারা হলো তাদের নৌকা নিয়ে কিনারায় যায় এবং কিনারায় গিয়ে তারা নৌকাটা বেঁধে বাসায় চলে যায়। তো রাসেল ভাই এর পরবর্তী দিনে জাহিদ ভাইকে ডাক্তার কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। আসলে তার সাথে আর বড় ধরনের কোনো সাংঘাতিক বা ভৌতিক কোনো ঘটনা ঘটেনি। আর তারা জানে না যে আসলে কেন সেই অবয়বটা দেখা দিয়েছিল, এবং সেই অবয়বটা হাত বাঁশের মতো কেন দেখাচ্ছিল, তারা এখন পর্যন্ত এটা জানে না। তো রাসেল ভাই, এটাই ছিল সুজন ভাইয়ের ঘটনা, তিনি আমাকে পাঠিয়েছেন। আমার কাছে ঘটনাটা ভালো লেগেছে, যার কারণে আপনার কাছে শেয়ার করা। তো এটাই ছিল ঘটনা। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।